আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে দেখো আমাদের প্রি মেডিকেলের আরেকটা ক্লাস, সেটা হলো বোটানির যে প্রথম অধ্যায়টা আছে কোষ ও কোষের গঠন। এই অধ্যায়টা কিন্তু অনেক বড়, আর এখান থেকে কিন্তু প্রত্যেকবার প্রশ্ন আসে, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, প্রশ্ন আসে, অনেক বড় একটা অধ্যায়, অনেক কিছু পড়া লাগে। তো মোটামুটি আমি যতটুকু দেখাই দিব, মেডিকেলের জন্য ততটুকু পড়লেই এনাফ, ঠিক আছে? মেডিকেলের জন্য ততটুকু পড়লেই এনাফ। এইচএসসি তে তোমরা ওটার জন্য বেশি পড়তে পারো, কিন্তু মেডিকেলে আমার ততটুকু পড়লেই এনাফ। তাহলে শুরুতেই দেখো এখানে বলছে, দেখো প্রথমে এখানে কোষ নিয়ে কিছু কথা বলছে, তাইলে এখানে দেখবা প্রথমেই যে কোষটা প্রথম নামকরণকে তোমরা আগেই জানো যে রবার্ট হুক, তাই না? কোষ প্রথম নামকরণ করে রবার্ট হুক, ঠিক আছে? তিনি প্রথম কোষ আবিষ্কার করছে, এন্ড তিনি যে কোষ আবিষ্কার করছে সেটা কিন্তু মৃত কোষ, ঠিক আছে? সেটা কি? মৃত কোষ। আর সেটা কোথাকার কোষ? সেটা মূলত একটা কোষ প্রাচীর ছিল, মৃত কোষ প্রাচীরের কোষ, ঠিক আছে? তাহলে এই কথাগুলো একটু মনে রাখবা, মৃত কোষ প্রাচীর। তো মৃত কোষ প্রাচীরের একটা কোষ সে প্রথম আবিষ্কার করছিল, ঠিক আছে? তাহলে এখানে দেখবাই যে অনেক কিছু এখানে লেখা আছে, ঠিক আছে? কাঠের ছিপি হ্যানতেন, এক কথায় সে মৃত, আমরা তো জানি কোষ প্রাচীর মৃত, তো এই মৃত কোষ প্রাচীরের সে এক কোষ আবিষ্কার করছিল। আর তখন তার নামকরণ করে, এই কোষ নামকরণ করে রবার্ট হুক, এই বিজ্ঞানী, ঠিক আছে? আচ্ছা, এর উপর দেখবা যে এই যে সেল নামকরণ করে তার একটা বই আছে যে মাইক্রোগ্রাফিয়া, ঠিক আছে? এরপর এখানে লাগে না। আর অনেক টাইম আসে যে জীবিত কোষকে আবিষ্কার করছে, জীবিত কোষ, জীবিত কোষ। তাহলে এটা হলো এই যে একটা বিজ্ঞানী আছে না, অ্যান্টনিও ভ্যান লিউয়েনহুক, এই যে দেখো পড়ার নাম লেখা আছে এই যে অ্যান্টনিও ভ্যান লিউয়েনহুক, সেই আসলে এই জীবিত কোষ আসলে আবিষ্কার করছে, ঠিক আছে? এই যে দেখো এখানে লেখা আছে রবার্ট হুক প্রকৃতপক্ষে মৃত কোষ আবিষ্কার করছে, ঠিক আছে? কিন্তু এই যে অ্যান্টনিও ভ্যান লিউয়েনহুক সে কিন্তু জীবিত কোষ আবিষ্কার করছে। কারণ অ্যান্টনিও ভ্যান লিউয়েনহুক কিন্তু আরেকটা জিনিস আবিষ্কার করছে, সেটা হলো মাইক্রোস্কোপ। কি বললাম? মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ, ঠিক আছে? তো সে নিজে মাইক্রোস্কোপ আবিষ্কার করছে, এন্ড ওই মাইক্রোস্কোপ দিয়ে সে প্রথম জীবিত কোষ আবিষ্কার করছে, ঠিক আছে? তো অ্যান্টনিও ভ্যান লেeuwenhoek সে কিন্তু আরেকটা জিনিসের জনক, সে হলো কি ব্যাকটেরিওলজির জনক। কি বললাম? ব্যাকটেরিও ব্যাকটেরিওলজি, ঠিক আছে? তাহলে আমি আরেকবার কথাগুলো বলতেছি। প্রথমে রবার্ট হুক সে মৃত কোষ আবিষ্কার করছে, মানে মৃত কোষ প্রাচীর কোষ আবিষ্কার করছে। তারপরে অ্যান্টনিও ভ্যান লেeuwenhoek সে মাইক্রোস্কোপ আবিষ্কার করছে, সে ওই মাইক্রোস্কোপের মাধ্যমে জীবিত কোষ আবিষ্কার করছে প্রথম, এবং সে ব্যাকটেরিওলজির জনক, ঠিক আছে? তাহলে এখানে এগুলা গেল। আর আমাদের সব থেকে, এই যে নর্মালি সব থেকে বড় কোষ হলো কি উট পাখির ডিম, দেখো সব থেকে বড় কোষ উট পাখির ডিম, ঠিক আছে? সব থেকে বড় কোষ কি উট পাখির ডিম, কারণ উট পাখির ডিম হলো একটাই কোষ, পুরো একটা ডিম মিলে একটাই কোষ, ঠিক আছে? তাহলে উট পাখির ডিম একটাই কোষ, আর এটা হলো সব থেকে বড় কোষ, ঠিক আছে? আর নর্মালি সব থেকে ছোট কোষ হলো কি কত? সব থেকে ছোট কোষ, এখানে দেখবা যে আমাদের শরীরে যদি বলে সব থেকে বড় কোষ হলো এটা, আর আমাদের শরীরে যদি সব থেকে বড় কোষ বলে সেটা হলো কি মোটর নিউরন। দেখো এই যে মোটর নিউরন, ঠিক আছে? আমাদের যে নিউরন, আমাদের এই নিউরনটা হলো সব থেকে বড় কোষ, এটা হলো আমাদের শরীরে। আর আমাদের শরীরে সব থেকে ছোট কোষ হলো কি প্লাটিলেট, ঠিক আছে? আমাদের শরীরে সব থেকে ছোট কোষ, মানুষের শরীরে সব থেকে ছোট কোষ কি প্লাটিলেট, PLATELET। প্লাটিলেট মানে কি কত? অনুচক্রিকা, অনুচক্রিকা। তাহলে ক্লাস করার টাইমে এই জিনিসটা একটু লিখে নেবা। আমাদের শরীরে সব থেকে বড় কোষ হলো মোটর নিউরন, সব থেকে ছোট কোষ হলো প্লাটিলেট বা অনুচক্রিকা। আর আমাদের শরীর বাদ দিয়ে নর্মালি সব থেকে বড় কোষ হলো কে? উট পাখির ডিম। আর সব থেকে ছোট কোষ হলো কি? মাইক্রোপ্লাজমা। সব থেকে ছোট কোষ, সব থেকে ছোট কোষ সেটা হলো কি মাইক্রোপ্লাজমা, ঠিক আছে? মাইক্রোপ্লাজমা, ঠিক আছে? গেল চারটা জিনিস এখানে। নর্মালি সব থেকে বড়, সব থেকে ছোট, আর আমাদের শরীরে সব থেকে বড়, সব থেকে ছোট। উট পাখির ডিমে একটা কোষ, ঠিক আছে? এরপর এখানে কয়েকটা বিজ্ঞানীর নাম লেখা আছে, এই বিজ্ঞানীগুলো কিন্তু আমাদের পরে আছে, তাহলে আমরা এখানে এখানে দেখবো না, ঠিক আছে? এগুলা আমার আসবো না। এই যে দেখো ইলেকট্রন এখানে কি বলছে? আর্নেস্ট রাস্কা কর্তৃক ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার। তার মানে এই যে রাস্কা কি করছে? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে। তাহলে মনে রাখতে পারবে যে আর্নেস্টের আগে আ আছে, আর এখানে কি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে, মনে রাখবো, ঠিক আছে? তারপর এখানে আর দরকার নাই। এই যে লোহীয় সিকবিজ কোষের সংজ্ঞা কি, এটা তোমাদের ক নাম্বারে আসে? এইচএসসি পরীক্ষায় ক নাম্বারে আসে? মেডিকেল পরীক্ষায় তো আসবে না। তো এইচএসসি পরীক্ষায় ক নাম্বারে লোহীয় সিকবিজের অনেক সংজ্ঞাটা দাও, তাই না? কোষ হলো কি জীবজ ক্রিয়াকলাপের একক, যা কোনো সজীব মাধ্যমে বেঁধে রেখেই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম। আর এটা একটা কি দ্বারা আবৃত? বৈষম্যবেত্ত ঝিল্লি দ্বারা আবৃত, তাই না? এই যে এখানে এটা বলছে। তাইলে এগুলা সংজ্ঞা এইচএসসির জন্য একটা কোষের সংজ্ঞা এখান থেকে যে কোনো একটা পড়ে নিবা, ঠিক আছে? এরপরে দেখাই যে প্রথম কোষ আবিষ্কার, এই জিনিসগুলো অতটা লাগে না। প্রথম কোষ আবিষ্কার আমাদের অতটা লাগে না, মনে রাখবা প্রথম যে কোষটা আবিষ্কার হয়েছিল সেটা আদি কোষ। কি বললাম? আদি কোষ। দেন আদি কোষের মধ্যে দুইটা জিনিস ঢুকে গেছিল,
ঢুকে যাওয়ার পর ওই আদি কোষটা প্রকৃত কোষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রথম যে কোষ আবিষ্কার হয়েছিল সেটা হলো আদি কোষ। ওই আদি কোষের মধ্যে দুই একটা জিনিস ঢুকছিল, দুইটা ব্যাকটেরিয়া ঢুকছিল। এখানে দেখো এই যে বায়োবিয়া ব্যাকটেরিয়া, তাহলে আদি কোষের মধ্যে একটা হলো বায়োবিয়া ব্যাকটেরিয়া ঢুকছিল, আরেকটা হলো কি, আরেকটা হলো দেখে যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, আমরা তো জানি আদি কোষে কি থাকে না, কত মাইটোকন্ড্রিয়া থাকে না, প্লাস্টিড থাকে না, এটা থাকে না। তো এই আদি কোষটার মধ্যে কি করছিল, বায়োবিয়া ব্যাকটেরিয়া ঢুকছিল। ওই বায়োবিয়া ব্যাকটেরিয়া ঢুকে সেটা মাইটোকন্ড্রিয়া হয়ে গেছে। ঠিক আছে, ঢুকলো ব্যাকটেরিয়া কিন্তু সে হয়ে গেল মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যে ঢুকছিল, ফটোসিনথেটিক মানে কি, ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস কই হয়, কোষের ক্লোরোপ্লাস্টে। তাহলে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া হয়ে গেল ক্লোরোপ্লাস্ট। ইজি। প্রথম তাহলে কি হইলো, আদি কোষ আবিষ্কার হয়েছে। ওই আদি কোষের মধ্যে কি হইলো, বায়োবিয়া ব্যাকটেরিয়া ঢুকে হয়ে গেল মাইটোকন্ড্রিয়া, আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ঢুকে হয়ে গেল ক্লোরোপ্লাস্ট। তাহলে এই ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া তো আদি কোষে থাকতো না। যখন আদি কোষে এই মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্ট ঢুকে গেছে তখন আদি কোষটা প্রকৃত কোষ হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আর কিছু মনে রাখার দরকার নেই। কোষের বৈশিষ্ট্য আছে, এগুলা রিডিং করে নেবা। ঠিক আছে, এগুলা এত ইম্পর্টেন্ট না, এগুলা রিডিং করে নেবা। কোষ হলো কি, জীবদের গঠন ও কার্যকতা একক, এগুলা তোমরা জানো, নর্মাল কথা। কোষবিদ্যা কি, জীববিজ্ঞানে যে শাখায় কোষ নিয়ে আলোচনা হয় তাকে কোষবিদ্যা বলে। ঠিক আছে, কোষতত্ত্বের জনক কে, আধুনিক কোষতত্ত্বের জনক দেখবা কে, এই যে থিওডারসন। ঠিক আছে, এই হলো কি আধুনিক কোষ বিজ্ঞানের জনক, দেখবা এখানে লেখা আছে। কোষতত্ত্ব প্রদান করে এখানে আরেকটা বিজ্ঞানী, এই বিজ্ঞানীর নাম একটু কম আসে, বুঝছো। আর এই যে কোষবিদ্যার জনক হলো রবার্ট হুক, মানে সে কিন্তু পুরাতন কোষবিদ্যার জনক। আর এই যে থিওডার, আর এখানে হলো কি, আর এই যে আধুনিক কোষবিদ্যার জনক হলো এই যে কার্ল পি সনসন। ঠিক আছে, তাহলে পুরাতন কোষবিদ্যার জনক হলো রবার্ট হুক, আর আধুনিক কোষবিদ্যা, যদি আধুনিক কথাটা উল্লেখ থাকে তাহলে কি দিবা, কার্ল পি সনসন। ঠিক আছে, শেষ। এখানে এগুলো নাই। এবার দেখো, নরমালি এগুলো তোমরা জানো, লোহিয়ার সিকিবিস কি করছে, যে বৈষম্যবেদ ঝিল্লিদের আবৃত। এখানে বৈষম্যবেদ ঝিল্লি বলতে কোনটা বোঝাইছে, কত, যে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, তাই না, প্লাজমা মেমব্রেন। আরেকটা নাম কি, কোষ ঝিল্লি, তাই তো, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, যেটা কি প্রাণী কোষের সবার বাইরের আবরণ। তাহলে তিনি বৈষম্যবেদ ঝিল্লি দ্বারা সেটাই বুঝাইছে। ঠিক আছে, লোহিত সিকিবিসের সংখ্যাটা এখানে পড়বা। আর কোষের যে প্রকারভেদ কি আছে, নরমালি একটা আছে দেহকোষ আর একটা জনন কোষ। তো আমরা জানি দেহকোষ মানে কি, কত, দেহকোষ মানে আমাদের দেহে যত কোষ আছে সব, এরা হলো সব টুয়েন। টুয়েন মানে কি, ডিপ্লয়েড, তাই না। ডিপ্লয়েড মানে কি, কত, 46টা ক্রোমোজোম। তাহলে আমাদের দেহের প্রত্যেকটা কোষে কি 46 ক্রোমোজোম আছে। কোনটা, কেবলমাত্র জনন কোষ বা গ্যামেট, জনন কোষ বা গ্যামেট। এই জনন কোষ গ্যামেট কি আছে, কত, শুক্রাণু আর ডিম্বাণু। ছেলেদের জনন কোষ হলো শুক্রাণু, মেয়েদের জনন কোষ হলো ডিম্বাণু। এরা হলো এন। ঠিক আছে, মানে 23টা ক্রোমোজোম আছে। এন মানে কি, কত, হ্যাপ্লয়েড, তাই না। তাহলে এই চারটা ওয়ার্ড যদি থাকে, জনন কোষ বা গ্যামেট বা শুক্রাণু বা ডিম্বাণু, এদের ক্রোমোজোম সংখ্যা হলো এন, মানে 23টা, মানে হ্যাপ্লয়েড। ঠিক আছে, তাহলে এরা কিভাবে তৈরি হয়েছে, কত, ওই মাতৃকোষ থেকে, জনন মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে, তাই না। কারণ আমার দেহে সব কোষ তো টুয়েন। তাহলে এরা কেমনে তৈরি হলো, এন কেমনে আসলো, অবশ্যই মিওসিস। কারণ মিওসিসে কি হয়, ক্রোমোজোম অর্ধেক কমে যায়। তাহলে মিওসিসের মাধ্যমে আসলে এরা তৈরি হয়েছে। যদি বলো জনন মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা কি, তাও টুয়েন। কারণ মাতৃকোষ কিন্তু টুয়েন ছিল, ওই টুয়েন থেকেই কিন্তু এই জনন কোষগুলো তৈরি হয়েছে। তাহলে জনন মাতৃকোষের কোষ মানে কে, শুক্রাশয় ডিম্বাশয়ের কোষ। ঠিক আছে, শুক্রাশয় ডিম্বাশয়ের কোষ কিন্তু টুয়েন। কারণ শুক্রাশয় হলো কি পুরুষ জনন মাতৃকোষ, আর ডিম্বাশয় হলো স্ত্রী জনন মাতৃকোষ। এই শুক্রাশয় থেকেই তো শুক্রাণু তৈরি হয়, মানে জনন কোষ তৈরি হয়, মানে এন তৈরি হয়। বুঝছো, এই কথাগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো আমি বলতেছি, এগুলো তোমরা আগে হয়তো পড়ছো। এবার দেখো নিউক্লিয়াসের ভিত্তিতে কি কি আছে, একটা হলো আদিকেন্দ্রিক বা প্রাক কেন্দ্রিক। প্রাক মানে পুরাতন, পুরাতন মানে কি, এই যে প্রো মানে পুরাতন, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তার মানে নিউক্লিয়াস আদি বৈশিষ্ট্য। তো নিউক্লিয়াসের আমরা নরমালি কি জানি, সবার বাইরে একটা আবরণ থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন, আর ভিতরে একটা গোল থাকে কি, নিউক্লিওলাস, তাই না, নিউক্লিওলাস। আরো ক্রোমাটিন যা লেখা থাকে, আর অনেক নিউক্লিওপ্লাজম থাকে। তো এটা হলো একটা ভালো একটা নিউক্লিয়াসের বৈশিষ্ট্য। আর যারা আদি কোষী তাদের নিউক্লিয়াসটা সুগঠিত না, মানে এই চারটার মধ্যে সবার বাইরের যে আবরণটা ছিল নিউক্লিয়ার মেমব্রেন, আর ভিতরের যে গোল্লাটা ছিল নিউক্লিওলাস, এই দুইটা জিনিস তাতে থাকবে না। ঠিক আছে, তাহলে এদের নিউক্লিয়াস কি সুগঠিত থাকে না, এই যে আবরণ বেষ্টিত, মানে এদের বাইরের আবরণই থাকে না, নিউক্লিয়াসের বাইরের যে আবরণ এটা আসলে থাকবে না। ঠিক আছে, তার মানে কি নিউক্লিওলাস আর ওই নিউক্লিয়ার মেমব্রেন, এই দুইটা জিনিস আদি কোষী যারা তাদের ক্ষেত্রে থাকবে না। শুধুমাত্র ওই নিউক্লিয়াসের আবরণ যে থাকতেছে না তা না, আবরণ বেষ্টিত যতগুলো অঙ্গাণু আছে একজনও তাদের মধ্যে থাকবে না। আবরণ বেষ্টিত কে কে আছে, কত, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, প্লাস্টিড, কেউই কিন্তু আদি কোষে থাকবে না। ঠিক আছে, এদের রাইবোজোম কিন্তু 70s, কারণ আমরা জানি 70s আর 80s হয়। 70s হলো আদি কোষের বৈশিষ্ট্য, 70s। এই যে দেখো নিউক্লিয়াসের বাইরের যে পর্দাটা সেটা তো থাকতেছে না, ফলে ভিতরে যে ক্রোমাটিন জালিকাগুলো আছে এরা কি সাইটোপ্লাজমের মধ্যে চলে যাবে না,
এদের তো কোনো বাউন্ডারি নেই, এরা তখন সাইটোপ্লাজমের মধ্যে চলে যায় কিন্তু বৃত্তাকার হয়ে যাবে, তখন এরা কি বৃত্তাকার ডিএনএ তৈরি করে, ঠিক আছে। আর এই যে নিউক্লিয়ার মেমব্রেন নাই, ফলে সাইটোপ্লাজমে ছড়াই যেতেছে, এই অবস্থাটা নিউক্লিয়েট বলে, ঠিক আছে। ওই বৃত্তাকার যে ডিএনএ আছে ওটাকে আমরা নিউক্লিয়েট বলতেছি, ঠিক আছে। তাহলে আর এদের ক্ষেত্রে কি হয় কত, কাদের কাদের এগুলা আদিকোষী কারা কারা, এই যে মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া হলো আদিকোষী, ঠিক আছে। এদের হলো অবাধ শ্বসন ঘটে। আর এদের কি মাইটোসিস হবে না, এদের মাইটোসিস হয় না, এদের দ্বিভাজন প্রক্রিয়া মানে বংশবৃদ্ধি করে। দ্বিভাজন আছে না, ডিরেক্ট দুই ভাগে ভাগ হয়ে যায়, দ্বিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, যে দ্বিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, এরা শ্বসন পদ্ধতিতে খাবার ই করে, ঠিক আছে। তাহলে এই কয়েকটা জিনিস, ঠিক আছে। বৃত্তাকার কুণ্ডলিখিত ডিএনএ, এটা কিন্তু মনে রাখবা, বৃত্তাকার বৃত্তাকার ডিএনএ মনে রাখবা। আর ওই যে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়াস থাকতেছে না, এগুলো আদিকোষী। আর প্রকৃত কোষীর ক্ষেত্রে যা পড়লাম তার ঠিক উল্টা, ঠিক আছে, এরা হলো ইউক্যারিওটিক সেল। তাহলে এদের কি হবে, এদের নিউক্লিয়ার এনভেলপ যেটা আছে সেটা কিন্তু পরিবেষ্টিত থাকবে, ঠিক আছে। ফলে ভিতরের যে ক্রোমাটিন জালিকাগুলো আছে ওরা সাইটোপ্লাজমে আসবে না, ওরা আর বৃত্তাকার হইতে পারবে না, ওরা কুণ্ডলীকৃত অবস্থায় থাকবে। কি থাকবে, ওরা কুণ্ডলীকৃত অবস্থায় কিন্তু থাকবে। এদের রাইবোসোম 8টিএস, এই যে ডিএনএ হলো কি সূত্রাকার বা ওই যে কুণ্ডলীকৃত, ঠিক আছে। আর ওদের তো দ্বিভাজন হয়েছে, আর এদের মাইটোসিস আর মিওসিস হবে। মাইটোসিস আর মিওসিস কিন্তু আধুনিক বৈশিষ্ট্য, ঠিক আছে। ওদের তো কোনো আবরণ বেষ্টিত অঙ্গাণু ছিল না, এদের আবরণ বেষ্টিত সব অঙ্গাণু যেগুলো আছে, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, সবগুলো এদের থাকবে। ওদের কিন্তু শুধু রাইবোজোম ছিল, কারণ রাইবোজোমের তো কোনো আবরণ নেই, এই জন্য ওদের ছিল। আর এদের এদের রাইবোজোমও আছে, সবই আছে, ঠিক আছে। মনে রাখবা, আদি যারা আছে, পর্দা তো একটা আধুনিক বৈশিষ্ট্য, তো আদি যারা আছে ওদের পর্দা বিশিষ্ট কিছুই নেই, এদের পর্দা বিশিষ্ট সবকিছুই আছে। এদের কাজের কাজে হয় যে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট, মানে সব আধুনিক উদ্ভিদ বা প্রাণী সবারই এদের হয়। ওরা অবাধ শোষণ করছে কিন্তু এরা সবাদ শোষণ করে, ঠিক আছে। এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে। তাহলে এখানে যা যা এখানে আমরা পড়লাম তার ঠিক উল্টা উল্টা। আর ওদের মানে এদের কিন্তু প্রকৃত কোষে দেখবা যে এই যে হিস্টোন প্রোটিন থাকে, কিন্তু ওদের কিন্তু মেইনলি হিস্টোন প্রোটিন থাকে না, ঠিক আছে। ক্রোমোজোম তো কি দিয়ে তৈরি, ডিএনএ, আরএনএ আর হিস্টোন প্রোটিন দিয়েই তৈরি, তাই না। নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন মানে হিস্টোন প্রোটিন, তো ওদের হিস্টোন প্রোটিন থাকে না, বাট এদের হিস্টোন প্রোটিন থাকে। এটা মনে রাখবে, এর পরে পার্থক্য আছে দেখতে পারবা। আচ্ছা, এই যে এখানে একটা নাম দিতে দরকার নেই, এত কঠিন কঠিন জিনিস দরকার নেই, এই যে এইটা আমি যা যা পড়ালাম এখন এখানে তাই তাই আছে, ঠিক আছে। সাইটোস্কেলেটন, এই যে রাইবোজোম, ওদের কত, এদের কত, আবরণ বেষ্টিত অঙ্গাণু ওদের আছে, এদের নাই। ডিএনএ ওদের বৃত্তাকার, আর এদের হলো কি সূত্রাকার, তাই না। আর এখানে আছে সংজ্ঞা কি, যে নিউক্লিয়ার ঝিল্লি, এগুলা এগুলা এদের থাকবে না, কিন্তু এদের এগুলা সবই থাকবে, ঠিক আছে। এদের দেখো এই যে সাইটোস্কেলিটন থাকে না, এদের সাইটোস্কেলিটন থাকে। সাইটোস্কেলিটন মানে কি, কোষীয় কঙ্কাল, স্কেলিটন মানে কি কঙ্কাল, সাইটো মানে কোষ। তাহলে কোষের ভিতরে যে কঙ্কাল থাকে নাম কি, মামাই, ঠিক আছে। মা মা রসই, মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো আদি কোষিতে থাকবে না, প্রকৃত কোষিতে থাকে। আরেকটা জিনিস, এদের ইন্ট্রন্স নেই, আর এদের ইন্ট্রন্স আছে। ইন্ট্রন্স কি, এটা আমরা পরে বোঝাবো। এদের অপেরণ থাকে, এদের অপেরণ থাকে না, ঠিক আছে। জিন কার্যের এগুলা আমরা পরে পরে দেখাবো এগুলা, ঠিক আছে। এই যে অবাধ শ্বসন আর এদের সবাদ শ্বসন, এদের মাইটোসিস আর মিওসিস হয়। এদের দ্বিভাজন হয়, ওই দ্বিভাজনটার আরেকটা নাম কিন্তু অ্যামাইটোসিস, দ্বিভাজনটা অ্যামাইটোসিসের মতোই, দ্বিভাজন, ঠিক আছে। অধ্যায় অনেক বড়। তাহলে চলো এরপরে যেগুলা আছে, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। উদ্ভিদ কোষ, প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি কত, চারটা সুন্দর পার্থক্য আছে, চারটা সুন্দর পার্থক্য আছে। একটা হলো উদ্ভিদ, আরেকটা হলো প্রাণী। আমি খুব সুন্দর করে লিখে দিতেছি না, ঠিক আছে, তোমরা এগুলা নিজেরা লিখবা। ক্লাসটা না করে শুধু যদি পিডিএফটাই করো তাহলে কিন্তু ভালো করে বুঝবা না, ক্লাসটা অবশ্যই করতে হবে। উদ্ভিদ কোষে কি আছে, কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। এদের কোষ গহ্বর থাকে, উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। এদের প্লাস্টিড থাকে, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, এই জন্য তারা খাবার তৈরি করতে পারে ক্লোরোপ্লাস্টের জন্য। এদের আসলে কি থাকে না, ঠিক আছে। এদের কি থাকে না, একটা জিনিস এদের থাকে না, সেটা হলো কি সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম থাকে না, একটা জিনিস এদের থাকে না, কিন্তু এদের কিন্তু আবার থাকে। তাহলে এই চারটা জিনিস, কোষ প্রাচীর, কোষ গহ্বর, প্লাস্টিড, ঠিক আছে। এই তিনটা উদ্ভিদে থাকে, প্রাণীতে থাকে না। প্রাণীতে আবার সেন্ট্রোজোম থাকে, কিন্তু উদ্ভিদে থাকে না। শেষ, ভিতরে এখানে আর কিছুই করা লাগবে না। একটা স্টেম সেল বলছে, স্টেম সেল মানে কি, এমন একটা সেল যেটা খুব র্যাপিডলি বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করতে পারে, ঠিক আছে, দ্রুত বিভাজনক্ষম, রিজেনারেশন পাওয়ার খুবই বেশি, তারা হলো স্টেম সেল। পরে আসো, এগুলা যা আছে, কি আছে আমাদের যে বোন ম্যারো, স্কিন, লিভার, কারণ এগুলা র্যাপিড বিভাজন হয়, নতুন কিছু তৈরি করতে হয়। বোন ম্যারো র্যাপিড বিভাজন হয় আমাদের রক্তকোষ তৈরি করতে হয়, তাই না, রক্তকণিকা তৈরি করতে হয়।
তাহলে এই জিনিসগুলো রিজেনারেশন পাওয়ার কিন্তু খুব বেশি, রিজেনারেশন পাওয়ার। তারপরে যে ব্রেন, কিডনি, হার্ট এইসব অঙ্গের স্টেম সেল খুবই কম রিপেয়ার করতে পারে। তার মানে এই জিনিসগুলো খুব কম হয়, উপরের গুলা খুব বেশি হয়। এই জন্য ব্রেন, কিডনি, হার্ট, এই হার্টগুলো যখন কোষগুলা ডিস্ট্রাকশন হয় এরা খুব কম রিজেনারেশন করতে পারে, এরা এত বেশি কোষ তৈরি করতে পারে না। ঠিক আছে, এই যে এখানে ওগুলাই বলা আছে মাইক্রোপ্লাজমা সব থেকে ছোট। ঠিক আছে, সব থেকে আমি একটু আগে যা বলছি সব থেকে বড় হলো কে কত, উটপাখির ডিম সব থেকে বড়। আর আমাদের শরীরে সব থেকে বড় নিউরন। আর আমাদের শরীরে সব থেকে ছোট হলো অনুচক্রিকা। চারটা জিনিস এখানে দেওয়া আছে। তারপর চলো, এই যে এখানে একটা ছক, আমাদের একটা কোষ, একটা উদ্ভিদ কোষের সবার বাইরের যে আবরণ সেটা হলো কি কোষ প্রাচীর, আর নিচের যে আবরণ সেটা হলো কোষ ঝিল্লি। ঠিক আছে, তো আমরা যদি জড় পদার্থ আর জীব পদার্থ বলি, সবার বাইরের যে আবরণ সেটা হলো জড় পদার্থ, কি কোষ প্রাচীর, এটা হলো জড় পদার্থ। বাকি পুরো কোষটাই কি থাকে, জীব পদার্থ থাকে, মানে সজীব। ঠিক আছে, তবে এই কোষটার ভিতরে, বাকি পুরাটার ভিতরে কিছু ছোট ছোট ক্ষুদ্র কিছু জমা পদার্থ থাকে, ওগুলা হলো নির্জীব। যেমন এই যে কোষস্থ নির্জীব বস্তু কে কে, কিছু সঞ্চিত পদার্থ আছে কোষের মধ্যে, কিছু নিঃসৃত পদার্থ আছে, কিছু বজ্র পদার্থ আছে। ঠিক আছে, সঞ্চিত গুলা কি কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। নিঃসৃত পদার্থগুলো কি HPEN, মানে কি হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার, এই তিনটা দিয়ে। ঠিক আছে, আর বজ্র পদার্থ এগুলা, এরা হলো সঞ্চিত পদার্থ, এগুলা তো মুখস্থ করা লাগে না। কিন্তু মেন সবার বাইরে যে জড় পদার্থ এটা হলো কি কোষ প্রাচীর। আর বাকি পুরা কোষটাই, মানে কি সবার বাইরের আবরণ বাদে পুরা কোষটাই কি জীবিত। তো কোষ প্রাচীরের ভিতরে কি থাকে আমরা জানি, কোষ ঝিল্লি থাকে, তাই না? আর কোষ ঝিল্লির ভিতরে একটা থাকে নিউক্লিয়াস, আর পুরা যে পুকুরের মতো জায়গাটা, এই পুরাটাই কিন্তু কি, এই পুরাটাই কিন্তু কি সাইটোপ্লাজম। এই যে একটা নিউক্লিয়াস, এই যে সাইটোপ্লাজম, আর এই যে নিচের আবরণ হলো কি কোষ ঝিল্লি, এই তিনটা মিলেই কিন্তু প্রোটোপ্লাজম। আর সবার বাইরে যেটা আছে এটা তো কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীরটা যদি আমি বাদ দেই, তাহলে থাকতেছে কি কত, এর নিচে আরেকটা প্রাচীর সেটা হলো কোষ ঝিল্লি, তারপর একটা নিউক্লিয়াস, আর পুরা এই পুকুরের মতো কি সাইটোপ্লাজম। এই তিনটা জিনিসই কিন্তু কি প্রোটোপ্লাজমের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এই তিনটা জিনিসের সাথে ভিতরে যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ, জড় পদার্থ যেগুলো আমরা দেখাইলাম, ওগুলাও যদি থাকে তাহলে এটার বলে প্রোটোপ্লাস্ট। আর যদি এই জড় পদার্থগুলো আছে আমরা যদি বাদ দেই, তাহলে আমরা বলবো এটা প্রোটোপ্লাজম। বুঝছো কিনা? তাহলে প্রোটোপ্লাস্ট কি কত, শুধু কোষ প্রাচীরটা বাদ দিছো, ভিতরে পুরাটাই। ঠিক আছে, কোষ প্রাচীর বাদ দেওয়ার পরে ভিতরে যে কিছু এই যে পদার্থগুলো আছে নিঃসঞ্চিত নিঃসৃত এগুলা, এই ছোট ছোট পদার্থগুলো বাদ দিছো, তাহলে সেটা হলো কি প্রোটোপ্লাজম। ঠিক আছে, তাহলে প্রোটোপ্লাস্ট সমান কি কত, প্রোটোপ্লাজম প্লাস ওই ছোট ছোট বস্তুগুলা। ঠিক আছে, আমরা একাডেমি গুলো খুব ভালো করে পড়াইছি। তাহলে এই যে প্রোটোপ্লাজমের মধ্যে কি, এই যে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, এই যে নির্জীব বস্তুগুলো কিন্তু বাদ। তো এই তিনটার সাথে যদি নির্জীব বস্তুগুলোরও যোগ করি তাহলে পুরোটাই হয় প্রোটোপ্লাস্ট। মানে শুধুমাত্র কোষ প্রাচীর বাদে এই চারটা জিনিস হলো প্রোটোপ্লাস্ট। ঠিক আছে, আর কোষ প্রাচীর, নির্জীব বস্তু দুইটাই বাদ দিলে বাকি তিনটা যে সজীব জিনিস থাকে এটা হলো কি প্রোটোপ্লাজম। এন্ড কোষ ঝিল্লি তো কোষ ঝিল্লি, যেটা আরেকটা নাম কি প্লাজমা মেমব্রেন। আর নিউক্লিয়াস তো নিউক্লিয়াসই, যার চারটা অংশ আছে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার রেটিকুলাম। আর সাইটোপ্লাজম যে আছে এই যে পুকুরের মতো, দেখো এখানে কতগুলো অঙ্গাণু আছে না। এই অঙ্গাণুগুলা দুই ধরনের, একটা হলো কি ঝিল্লিবদ্ধ, মানে যাদের আবরণ আছে, আর একটা হলো ঝিল্লিবিহীন, যাদের আবরণ নাই। এই ঝিল্লিবিহীন অঙ্গাণুর নাম আসে, মনে রাখবা কি কত, প্রথম, মামাই, সেরা। প্রথম, মামাই, সেরা। এই প্রথম দেখি প্রোটিওজম, মামাইতে কি মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেরাতে কি শ্বেতে সেন্ট্রিওল, রাতে রাইবোসোম। ক্লিয়ার? সুন্দর করে খাতায় লিখে নিবা। মনে রাখবা এই যে তিনটা মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মানে মামাই, এই মামাইটারে কি বলে কত, কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন। ঠিক আছে, এটা আদি কোষে ছিল না, প্রকৃত কোষে থাকবে। তো এবার দেখো আমরা কোষ প্রাচীরের মধ্যে ঢুকে গেলাম। কোষ প্রাচীর হলো কি জড় উপাদান, এটা তো তোমরা জানো, এটা হলো জড় উপাদান। এটা শুধুমাত্র কি উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে তো থাকে না, আমরা দেখলাম, তাই না? প্রাণী কোষে থাকে না, এটা আমরা দেখলাম। ভৌত গঠন কি থাকে কত, সবার প্রথমে একটা থাকে মধ্যপর্দা, কি থাকে এই যে কালো যেটা, এটা মধ্যপর্দা। এর উপরে দেখো এটা থাকে প্রাথমিক প্রাচীর, এর উপরে যেগুলো জমা হয়ে গেল সেকেন্ডারি প্রাচীর। তাহলে মধ্যপর্দা কি নিয়ে তৈরি কত, মধ্যপর্দা, মধ্যপর্দা, মধ্যপর্দা কি থাকে কত, এফপি, এফ থেকে ফ্রাগমোপ্লাস্ট, পি থেকে কি পেকটিন, এই যে ফ্রাগমোপ্লাস্ট আর পেকটিন মনে রাখবা মধ্যপর্দা। এর উপর কি জমা হয় কত, প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর কি থাকে কত, সিএইচজি, সিএইচজি, সি তে সেলুলোজ, এইচ তে হেমিসেলুলোজ, জি তে গ্লাইকোপ্রোটিন। তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এই তিনটা কি প্রাথমিক প্রাচীরে থাকবে। ঠিক আছে, তাহলে প্রাথমিক প্রাচীরে কি থাকে কত, এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ আর কি গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, প্রাথমিক প্রাচীর। আর সেকেন্ডারি প্রাচীরে কি থাকবে কত, সেকেন্ডারি প্রাচীর সেটা হলো কি সিএল, সি তে সেলুলোজ, এল তে লিগনিন। ঠিক আছে, তাহলে সেকেন্ডারি প্রাচীরে কি থাকবে কত, সেকেন্ডারি প্রাচীরে থাকে সেলুলোজ আর লিগনিন। সেকেন্ডারি প্রাচীরে থাকবে কি সেলুলোজ আর লিগনিন, দেখবে এখানে দেওয়া আছে।
কই কই সেকেন্ডারি প্রাচীরের মধ্যে কি থাকবে? তাহলে এই তিনটা আমি যে শর্টকাটে বললাম একবারে ভিতরে আর কিন্তু পড়াই লাগবে না, তাই না? প্রাথমিক প্রাচীর পুরুত্ব 1 থেকে 3, সেকেন্ডারি প্রাচীর পুরুত্ব 5 থেকে 10। ঠিক আছে? প্রাথমিক প্রাচীর কই থাকে? ট্রাকিড ফ্যাসিলে থাকে। সেকেন্ডারি প্রাচীর কই থাকে? সেকেন্ডারি যে পাতা, ফল ও কর্টেক্স এসব কোষে প্রাথমিক প্রাচীর থাকে। ঠিক আছে? সেকেন্ডারি প্রাচীর কই থাকে দেখবা এখানে সেকেন্ডারি প্রাচীর তৃতীয় স্তর এটা ভাজক কোষ এবং অধিক মাত্রা বিভাগে অন্যান্য কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট, বিরল ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীর টারশিয়ারি আচ্ছা হতে পারে। পাতা, কর্টেক্স ইত্যাদি সাধারণত কেবল প্রাথমিক প্রাচীর থাকে। আচ্ছা সেকেন্ডারি প্রাচীর কই থাকে কেন মানে লেখা নেই। ঠিক আছে? প্রাথমিক প্রাচীরগুলো লেখা আছে। তাহলে এখান থেকে আর কিছু পড়া লাগবে না। ঠিক আছে? আরেকটা মধ্যে মনে রাখবা যে মধ্যপর্দা দেখা একদম কন্টিনিউয়াস। তো মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলে। দেখো কোন জায়গাতে কি সে ডিসকন্টিনিউয়াস হইছে? না, কন্টিনিউয়াস। বা প্রাথমিক আর সেকেন্ডারি দেখো মাঝে মধ্যে গ্যাপ হয়ে গেছে। তো যে জায়গাতে গ্যাপ হয়েছে এটাকে বলে পিট পেয়ার বা কূপ এলাকা। ঠিক আছে? এই যে কূপ এলাকা। ঠিক আছে? আচ্ছা এরপরে এখানে দেখবা প্লাজমোডেজমাটা বলছে। প্লাজমোডেজমাটা একটা সূক্ষ্ম সাইটোপ্লাজমিক নল যেটা একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে সংযোগ রক্ষা করে। কোনো কারণে একটা কোষে পানি বা খনিজ লবণ কিছু কমে গেল, তাহলে আরেকটা কোষ থেকে এই নলের মাধ্যমে আসবে। ঠিক আছে? তাহলে পাশাপাশি দুইটা কোষের মধ্যে যোগসূত্র রক্ষা করে প্লাজমোডেজমাটা। রাসায়নিক গঠন কি? এই যে প্রধানত কি সেলুলোজ। যদি বলে প্রধান উপাদান কি? সেলুলোজ। সাথে কি থাকে? হেমিসেলুলোজ থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে। কোনটা কত পার্সেন্ট থাকে দেখো? সেলুলোজ থেকে 40%, হেমিসেলুলোজ থেকে 20%, 30% থাকে পেকটিন, 10% থাকে গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে? একবারে মুখস্থ। ছত্রাকের কোষপ্রাচীরে কি থাকে? কাইটিন। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে থাকে কি? লিপোপ্রোটিন। তাই না? তাহলে এগুলা কিন্তু আমরা জানি। শৈবালের কোষপ্রাচীরে কি? গ্লাইকোপ্রোটিন, পলিস্যাকারাইড থাকে। আর ডাইটামের কোষপ্রাচীরে সিলিসিক অ্যাসিড থাকে। এই অধ্যায়ে কিন্তু অনেক ইনফরমেশন। তোমরা একটু সময় নিয়ে দুই দিন নিয়ে দরকার পড়লে পড়বা, কিন্তু ভালো করে পড়বা। এবার সূক্ষ্ম গঠন দেখো। কোষপ্রাচীর প্রাথমিক উপাদান কি? সেলুলোজ। বাট যদি বলে ক্ষুদ্রতম গাঠনিক একক কি? তখন আমরা বলবো মাইসেলি। ঠিক আছে? ক্ষুদ্রতম গাঠনিক একক কি? তখন আমরা বলবো মাইসেলি। এখানে একটা কথা বলছে দেখো, দেখো প্রায় 20টা মাইসেলি নিয়ে একটা মাইক্রোফাইবেল তৈরি। ঠিক আছে? আবার 250টা মাইক্রোফাইবেল নিয়ে একটা ম্যাক্রোফাইবেল তৈরি। ঠিক আছে? আবার অনেকগুলো ম্যাক্রোফাইবেল নিয়ে একটা তন্তু তৈরি। ঠিক আছে? ওই তন্তুগুলা দিয়ে মেইনলি কি? কোষপ্রাচীর তৈরি। তাহলে এরকম কোষপ্রাচীরের কাজ কি? এসএসসির জন্য যেহেতু সবার বাইরের আবরণ, সে কোষের আকৃতি দান করবে, তারপর কি বাইরের আঘাত থেকে রক্ষা করবে, শক্তি দৃঢ়তা প্রদান করবে, লবণ এই যে খনিজ লবণ শোষণ, পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহন করবে। ঠিক আছে? আর একটা কোষকে অন্য কোষ থেকে কি পৃথক করতেছে, তাই না? আর ওই যে সূক্ষ্ম প্লাজমোডেজমাটা দিয়ে কি একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে কি বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করতেছে। ঠিক আছে? এগুলা। আচ্ছা এবার সব প্রোটোপ্লাস্ট। ওই যে বললাম শুধু কোষপ্রাচীরটা বাদ দিব, ভিতরে যা আছে সজীব আর নির্জীব। সজীব প্রোটোপ্লাজমের সাথে ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র নির্জীব বস্তু জমা আছে, দুইটা মিলেই কি? প্রোটোপ্লাস্ট। তাহলে প্রোটোপ্লাস্টের মধ্যে সজীব প্রোটোপ্লাজম থাকবে আর কি? নির্জীব বস্তু থাকবে। ঠিক আছে? এই যে কোষপ্রাচীর বাদ দিয়ে পুরোটাই হলো কি? প্রোটোপ্লাস্ট। আর নির্জীব বস্তুগুলো যদি আমি বাদ দিই তাহলে আমার প্রোটোপ্লাজম। তাহলে কোষের মধ্যে যে অর্ধস্বচ্ছ, আঠালো, জেলির মতো অর্ধতরল কলাইডধর্মী প্রত্যেকটা ওয়ার্ড মনে রাখা লাগবে, তাকে প্রোটোপ্লাজম বলে। ঠিক আছে? প্রোটোপ্লাজম প্রথম আবিষ্কার করেছে ফেলিক্স ডুজার্ডিন এন্ড তখন নামকরণ করে সার্কোট। মনে রাখবা সার্কোটের লাস্টে আছে ড, তাহলে ড তে কি? ডুজার্ডিন। ঠিক আছে? তাহলে সার্কোট নামকরণ করছে কি? ডুজার্ডিন। সার্কোটের লাস্টে ড আছে, তাহলে এই সার্কোটটার নামকরণ করছে ডুজার্ডিন, মনে রাখবা। কিন্তু বর্তমানে নাম কি? প্রোটোপ্লাজম। তো এই প্রোটোপ্লাজমের নাম করছে পারকিনজে। পারকিনজের নামের আগে প আছে, প্রোটোপ্লাজমের আগে প আছে। ক্লিয়ার? তাহলে প্রথম আবিষ্কার করছে ফেলিক্স ডুজার্ডিন। ঠিক আছে? তার নামে ড আছে, তাহলে সে নামকরণ করছে সার্কোট। এরপরে প্রোটোপ্লাজম নামকরণ করছে বিজ্ঞানী পারকিনসে। শেষ। প্রোটোপ্লাজম হচ্ছে কি? জীবনের ভিত্তি। আর প্রোটোপ্লাজমে কি 70 থেকে 80%, 70 থেকে 90% পানি থাকে। তাই প্রোটোপ্লাজম না থাকলে কিন্তু কি? কোষ থাকতো না। আর প্রোটোপ্লাজমের মেইন কাজ হচ্ছে কি? পানি। পানি না থাকলে প্রোটোপ্লাজম কাজ করতে পারবে না। তাই পানিকে কি বলে? ফ্লুইড অফ লাইফ বলে। ক্লিয়ার? এগুলা কোনো কিছু দরকার নেই। প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো চলন দেখা যায়। এই চলনটা হলো একমুখী চলন আর বহুমুখী চলন। একমুখী চলন হলো পাতা ঝাঁঝরিতে দেখা যায়, আর বহুমুখী চলন এই যে কঠিন একটা নাম আছে, এগুলো একটু কম আসে। এবার দেখো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এটা একটা বৈষম্যবেদ্য ঝিল্লি, তাই না? এটা একটা স্থিতিস্থাপক, লিপোপ্রোটিন দিয়ে তৈরি, তাই তো? বৈষম্যবেদ্য মনে রাখবা, কারো ঢুকতে দেয় কারো ঢুকতে দেয় না। আর এটা কি? দ্বিস্তরী, দুইটা স্তর থাকে। ঠিক আছে? তাহলে কার্ল নাগিনি ও ক্রেমার সর্বপ্রথম প্লাজমা মেমব্রেন নামকরণ করে। কার্ল নাগিনি আর ক্রেমার কি করছে? নামকরণ করছে। ঠিক আছে? কার্ল নাগিনি আর কি? এই ক্রেমার নামকরণ করছে। আচ্ছা এরপর এখানে দেখবা, আচ্ছা এই কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। ঠিক আছে? কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে? মাইক্রোভিলাই বলে। এবার দেখো কয়েকটা মডেল আছে, যেমন ডেনেলি আর ডেফসন দেয় স্যান্ডউইচ মডেল।
ঠিক আছে। ডেনওয়েলি আর ডেভসন দেয় কি স্যান্ডউইচ মডেল। আর সব থেকে পরিচিত যেটা সিঙ্গার আর নিকলসন, সিঙ্গার আর নিকলসন দেয় কি ফ্লুইড মোজাইক মডেল। সিঙ্গার আর নিকলসন দেয় কি ফ্লুইড মোজাইক মডেল। এটা তোমাদের ঘ নাম্বারে বা গ নাম্বারে আসে, সৃজনশীলে আসে। ঠিক আছে, ফ্লুইড মোজাইক মডেলটা খুবই আসে। ফ্লুইড মোজাইক মডেল একটা দ্বিস্তরী মডেল। সিঙ্গার আর নিকলসন দেন, তিনি এটারই নামকরণ করছে কি হিমশৈল। হিমশৈল মানে কি পানিতে বরফ ভাসতেছে। ঠিক আছে, মানে কি আইসবার্গ, একটা বরফ ভাসতেছে ওইটার সাথে কম্পেয়ার করে সে এটা বলছে। ঠিক আছে, এটা কি কি আছে কত, একটা হলো ফসফোলিপিড বাইলেয়ার, তারপর হলো মেমব্রেন প্রোটিন, তারপর হলো কি কোলেস্টেরল আর কার্বোহাইড্রেট। এই চারটা জিনিস থাকে। ফসফোলিপিড বাইলেয়ার মানে কি এখানে দেখো দুইটা বাইলেয়ার আছে, ফসফোলিপিডের দুইটা আবরণ থাকে। ঠিক আছে, এই হেডটা, হেডের যে গোলগুলো দেখছো এটা হলো ফসফেট হেড, আর লেসটা হলো কি ফ্যাটি অ্যাসিড টেইল। ঠিক আছে, তাহলে ফসফেট হেড আর কি ফ্যাটি অ্যাসিড টেইল। তাহলে এই যে দুই স্তর বিশিষ্ট ফসফোলিপিড দিয়ে তৈরি, এর মধ্যে কি এই যে ফ্যাটি অ্যাসিড হেড, পোলার ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড কি টেল থাকে। ঠিক আছে, তাহলে এই হেডটা হলো কি পোলার আর টেইল গুলা কিন্তু নন পোলার। ঠিক আছে, এখন এখানে এখানে আরেকটা, এখানে দেখবা যে ফসফোলিপিড এলের মধ্যে এক অংশ পানি, যেমন মাথাটা যেটা হেড যেটা আছে এটা কিন্তু পানিগ্রাহী। পানিগ্রাহী মানে কি হাইড্রোফিলিক। আর লেজ যেটা আছে এটা কিন্তু পানি বিকর্ষী। লেজ হলো কি পানি বিকর্ষী মানে কি হাইড্রোফোবিক। লেজ হলো হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক পানি বিকর্ষী। ঠিক আছে, আর মাথাটা হলো পানিগ্রাহী মানে কি হাইড্রোফিলিক। ফিলিক মানে কি আকর্ষী, পছন্দ করে, হাইড্রোফিলিক। ঠিক আছে, আচ্ছা, তাহলে দুইটা মিলে একসাথে হলো কি অ্যামফি, তাই না? দুইটা মিলে তার মানে ফসফোলিপিড বাইলে হলো কি এই যে অ্যামফিপ্যাটিক মানে কি পানিগ্রাহী আবার পানি বিদ্বেষী দুইটাই, এজন্য অ্যামফি মানে উভয়, তাই না? কারণ দুইটা জিনিস থাকতেছে। এবার দেখে মেমব্রেন প্রোটিন, মনে রাখবা কি আইপিএল, আই তে ইন্টিগ্রাল প্রোটিন, পি তে পেরিফেরাল প্রোটিন, সি তে কি আইপিএল, এল সি তে এল থেকে লিপিড সম্পৃক্ত প্রোটিন। ঠিক আছে, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড প্রোটিন আর কি লিপিড সমৃদ্ধ প্রোটিন। মনে রাখবা সব থেকে বেশি কাজ হলো ইন্টিগ্রাল প্রোটিনের কাজ। ইন্টিগ্রাল প্রোটিন অনেক কাজ করে। ঠিক আছে, আর পেরিফেরাল প্রোটিন কম কাজ করে। যেমন কি কি এই প্রোটিনগুলো কি কাজ করে কত, এই যে হরমোন হিসেবে কাজ করে, নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, রিসেপ্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, এই যে রিসেপ্টর হিসেবে কাজ করে, তারপর আয়ন চ্যানেল হিসেবে কাজ করে, প্রোটন পাম্প হিসেবে কাজ করে। ঠিক আছে, এনজাইম হিসেবে কাজ করে। তাহলে কত কত কিছু হিসেবে কাজ করে। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবা কি কি হিসেবে কাজ করে। তারপর আসলে গ্লাইকোক্যালিক্স, দেখবা এখানে একটা আছে গ্লাইকোলিপিড আর একটা আছে গ্লাইকোপ্রোটিন, তাই না? গ্লাইকো মানে কি শর্করা বা শ্বেতসার। তো শর্করার সাথে যদি লিপিড থাকে সেটা আমরা গ্লাইকোলিপিড বলি, আর শর্করার সাথে যদি প্রোটিন থাকে সেটা আমরা গ্লাইকোপ্রোটিন বলি। আর গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড একত্রে আমরা কি বলি গ্লাইকোক্যালিক্স বলি। ঠিক আছে, এবার আসে কোলেস্টেরল। তাহলে কোলেস্টেরল দেখবা কি কোলেস্টেরল, এই কোলেস্টেরল একটা কোলেস্টেরল মাথায় এগুলা থাকে, এগুলা দেখেন দরকার নাই। এরা ফসফোলিপিড অণুর কিন্তু ফাঁকে ফাঁকে অবস্থান করে, এমসিকিউটা আসে ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। তারপর এখানে আর দরকার নেই। ঠিক আছে, একবার এখানে দেখো যে এই শুষ্ক ওজনের 75 ভাগে কি লিপিড। নরমালি দেখো প্রোটিন থাকে কত, এত থেকে এত পার্সেন্ট। ঠিক আছে, লিপিড থাকে 20 থেকে 40%। আর শুষ্ক ওজনের বেশি কত 75 ভাগে কিন্তু লিপিড। আর লিপিড গুলা কি ফসফোলিপিড হিসেবে থাকে। তো মেইনলি 5 ধরনের এই ফসফোলিপিড আবিষ্কার করা হয়। এর মধ্যে সব থেকে সরল ফসফোলিপিড হলো কি ফসফোটাইডিক অ্যাসিড। তাহলে কি শুষ্ক ওজনের 75 ভাগ লিপিড থাকবে, লিপিড গুলো কি হিসেবে থাকে ফসফরাসের সাথে যুক্ত হিসেবে থাকে, মানে কি ফসফোলিপিড হিসেবে থাকে। তো ফসফোলিপিড আছে 5 ধরনের। তো একটা সব থেকে সরল ফসফোলিপিড যেটা তার নাম হলো ফসফোটাইডিক অ্যাসিড, বাকি চারটা কিন্তু জটিল প্রকৃতির। ঠিক আছে, আর কি কি ফসফোলিপিড আছে, যেমন লেসিথিন একটা ফসফোলিপিড, তাই না? আরো অনেক কিছু আছে, তাহলে লেসিথিন এখানে নাম দেওয়া আছে। এরপরে কৈচিলিক কাজ কি, এটা কি এই যে সজীব বস্তুকে ঘিরে রাখে, বস্তুকে রক্ষা করে, হ্যাঁ বিভিন্ন বস্তুর আনা নেওয়া, এটা মনে রাখবা। এর মাধ্যমে যেহেতু বৈষম্য ভেদ, মানে কি কারো ঢুকতে দেবে কারো বেরোতে দেবে, তো সমন্বয় নিয়ন্ত্রণে হেল্প করে। বিভিন্ন বস্তুর এই যে বস্তুর স্থানান্তর, এটা আগে দিবা, বস্তুর স্থানান্তর হিসেবে কাজ করে, তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। ঠিক আছে, তারপর কি এই অ্যান্টিজেন ক্ষরণ করে। ঠিক আছে, তারপর আরো কি করে, এই যে দেখো এই যে নিউরোট্রান্সমিটার, হরমোন ইত্যাদি তথ্যরূপে কাজ করে। ঠিক আছে, স্নায়ু সংবহন করে, স্নায়ু সংবহন করে, এটা হলো তোমার সিকিউ এর জন্য। ঠিক আছে, এলআইসিসির সিকিউ এর জন্য। তো এরপরে আসে মাইক্রোভিলাই, এই যে বললাম কৈশিলির ভিতরে যে ভাঁজ থাকে সেটা হলো কি মাইক্রোভিলাই। এর মেন কাজ কি কত, শোষণ আয়তন বৃদ্ধি করা। মাইক্রোভিলাইয়ের কাজ কি, ভাঁজগুলোর কাজ কি ক্ষেত্রফল বৃদ্ধি করা। ডেজমোজম কি কৈশিলি কোনো কোনো স্থানে টনোফ্রাইবিল নামক ফিলামেন্টযুক্ত বৃত্তাকার অঞ্চল দেখা যায়, টনোফ্রাইবিল সহ বৃত্তাকার অঞ্চলকে ডেজমোজম বলে। ফ্যাগোসাইটিক ভেসিকল, ফ্যাগোসাইটিক হলো কঠিন খাদ্যকণা, আর পিনোসাইটিক হলো তরল। ঠিক আছে, তরল পদার্থকে ঘিরে যদি কোনো ভেসিকল বা গহ্বর তৈরি হয়। ঠিক আছে,
তাহলে তরল পদার্থকে ঘিরে যদি কোনো গহ্বর তৈরি হয় সেটা হলো পিনোসাইটিক ভেসিকল। আর কঠিন পদার্থকে ঘিরে, কঠিন পদার্থ মানে খাবার, খাবারকে ঘিরে যদি কোনো গহ্বর তৈরি হয় সেটা হলো কি ফ্যাগোসাইটিক ভেসিকল। ঠিক আছে, আর এই প্রক্রিয়াকে ফ্যাগোসাইটোসিস বলে। মানে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় উদ্ভিদ মানে কোষ কি করে, খাবার গ্রহণ করে, তাই না? আর পিনোসাইটিক প্রক্রিয়ায় কি তরল পদার্থ গ্রহণ করে, কারণ তরলকে ঘিরে ভেসিকল তৈরি হয়। তাহলে এই পিনোসাইটিক মানে কি, এখানে হলো ড্রিঙ্কিং, সেল ড্রিঙ্কিং। ঠিক আছে, এটা হলো কি কত, সেল ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং, কারণ এখানে কি তরল পদার্থকে ঘিরে গহ্বর তৈরি হয়, তরল পদার্থটা কোষের ভিতরে ঢুকে যায়, মানে তরল পদার্থ সে খাইলো। আর এটা হলো কি কঠিন পদার্থ, মানে খাদ্য কণাকে ঘিরে তৈরি হয়। তার মানে এটা হলো কি সেল ইটিং। ঠিক আছে, EATING, সেল ইটিং। ফ্যাগোসাইটিক হলো সেল ইটিং। এরপর কোষ প্রাচীর, এটা হলো রিং করবা। এবার দেখো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মানে কি কত, ওই যে ভিতরে যে পুকুরটা আছে ওটার মধ্যে শুধু আমি নিউক্লিয়াসটারে বাদ দেবো, নিউক্লিয়াস বাদ দিয়ে পুরোটা যেটা থাকে ওইটাই। ঠিক আছে, তাহলে পুরোটা যেটা থাকে ওইটার মধ্যে দেখো অনেকগুলো অঙ্গাণু ছিল না, আর ভিতরে কিছু তরল পদার্থ ছিল, মানে পানির মতো ছিল। ওই পানির মধ্যেই তো ওই অঙ্গাণুগুলা কি ভাইসা ছিল। তাহলে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ওই তরল পদার্থ, যেটা আমরা বলি সাইটোপ্লাজমীয় ম্যাট্রিক্স বা সাইটোপ্লাজমের মাতৃকা, যেটা হলো কি তরল পদার্থ, যেটা মেনলি কি সাইটোপ্লাজমের ভিত্তি, যার উপরে কি অঙ্গাণুগুলা ভাইসা আছে। তাহলে এটা হলো অর্ধতরল দানাদার অস্বচ্ছ পদার্থ, তাই না? একে হাইলোপ্লাজমও বলে বা সাইটোসলও বলে, নাম মনে রাখবা। সাইটোপ্লাজমের ম্যাট্রিক্স বা মাতৃকা বা হাইলোপ্লাজম বা সাইটোসল, চারটা নাম আছে। ঠিক আছে, লার্ডি নামকরণ করে। এটা হলো তরল পদার্থটা, এটা তার মানে সাইটোপ্লাজমের মধ্যে দুইটা জিনিস, একটা হলো তরল পদার্থ বা সাইটোসল এটা, আর একটা হলো সাইটোপ্লাজমের অঙ্গাণু। তো সাইটোপ্লাজমের অঙ্গাণু হলো কি আবরণ যুক্ত আর আবরণবিহীন দুইটাই আছে, আমরা ভাগ করে দিছি। তাহলে সাইটোপ্লাজম দেখো কোষভেদে পানির পরিমাণ থাকে এত থেকে এত %। সাইটোপ্লাজমে কি অনেক বিপাক ক্রিয়ার প্রধান স্থান হলো সাইটোপ্লাজম। ঠিক আছে, বিপাক ক্রিয়ার কি সব থেকে বড় শারীরবৃত্তীয় কাজ হলো কি আমাদের শ্বসন, সব থেকে বড় শারীরবৃত্তীয় কাজ হলো শ্বসন। এই যে বিপাকীয় কাজ, আমাদের মেইনলি বিপাকীয় কাজগুলো কিন্তু সাইটোপ্লাজমেই ঘটে। ঠিক আছে, তাহলে এই শ্বসন যে আছে, শ্বসনের যে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, সেটা হয় সাইটোপ্লাজমে, কিন্তু শ্বসনের বাকি তিনটা ধাপ কই হয়, মাইটোকন্ড্রিয়াতে, তাই না? তাহলে এগুলা দেখবে যে শ্বসন হ্যান ত্যান এগুলো সবগুলাই কি সাইটোপ্লাজমে হয়, এগুলো আমাদের দরকার নাই। এবার আসে একবারে রাইবোজোম। রাইবোজোম মনে রাখবা প্রথম একটা জিনিস, কোনো আবরণ নাই। ঠিক আছে, সেকেন্ড একটা জিনিস, এর কাজ হলো প্রোটিন তৈরি করা। কি কাজ? প্রথম কথা হলো আবরণই নাই, আবরণই নাই। সেকেন্ড কাজ হলো কি প্রোটিন তৈরি করা, কোনো কথা নাই, এই দুইটা জিনিস মনে রাখা লাগবে। সেকেন্ড কাজ কি, প্রোটিন তৈরি করা। এটা কি দিয়ে তৈরি, কত প্রোটিন আর আরএনএ দিয়ে তৈরি। এটা থার্ড কাজ মনে রাখা লাগবে। প্রোটিন আর আরএনএ দুইটাই 1:1 অনুপাতে থাকে। ঠিক আছে, তাহলে এটারে আমরা কি বলবো, প্রোটিন ফ্যাক্টরি বলি এই জন্য। ঠিক আছে, প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম কি করে, এই যে প্রোটিন তৈরি করে, এই জন্য কি এটা আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি, প্রোটিন সংশ্লেষ করে প্রোটিন ফ্যাক্টরি বলি। তাহলে এই যে এখানে আছে, এরপরে দেখি আলবার্ট প্লট হ্যান্ডেন এর নামকরণ আছে। জর্জ প্যালেট মিললে কি এই রাইবোজোম আবিষ্কার করে, মনে রাখবা আমরা প্যারা বলি না, প্যারা খাইতেছি, প্যারা। এই রাতে রাইবোজোম, প্যাতে প্যালেট। ঠিক আছে, ক্লিয়ার। এরপরে যেগুলা জিনিস দরকার আছে পড়ার দরকার নেই, এত কিছু পড়ার দরকার নেই। এই যেগুলা অনেক অনেক কিছু দেখার দরকার নেই, মনে রাখবা এটা কি দুই ধরনের হয়, একটা 70s আর একটা কি 80s। 70 রে ভাঙলে কত পাবো, 70 রে ভাঙলে কত পাবো 50 আর 30, আর 80 রে ভাঙলে কত পাবো 60 আর 40। এগুলা তোমরা জানো, তাই না? সত্যকেও আছে এখানে, আরেকটা আছে দেখবা 77s। এই যে 77s কত 17 আছে। এরপরে এগুলা কোনো কিছু পড়া লাগবে না, এখানে দুইটা অঞ্চল থাকে, একটা হলো এ স্থান আর একটা পি স্থান, পেপটাইড স্থান, যেখানে কি একটার পর একটা অ্যামিনো অ্যাসিড এসে যুক্ত হয়, যুক্ত হয়। ঠিক আছে, এরপর ওই যুক্ত হওয়াগুলো নির্গত হয় কোন দিক থেকে, কত ই স্থান বা এক্সিট অঞ্চল। তিনটা অঞ্চল থাকে, একটা এ অঞ্চল, একটা পি অঞ্চল, একটা এক্সিট অঞ্চল। ঠিক আছে, এরপর এগুলা বাদ দাও, এগুলা বাদ, এই যে এখানে বলছি এত % থাকে। এছাড়া গ্লুকোজের ফসফোরাইলেশন সে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখা, আর কিছু লাগবে না। এখানে ভিতরে আরো ক্ষুদ্র ক্ষুদ্র আছে, আমাদের দরকার নেই। এবার আসে গোলজি বডি। যত কম, আমার টার্গেট তোমাদের যত কম ব্রেনের উপর আমি প্রেশার দেওয়াবো, যত কম জিনিস মুখস্থ করাবো তত তোমাদের জন্য ভালো। আচ্ছা, এখানে আরেকটা এক্সট্রা জিনিস দেখো, 70s রাইবোজোমে যদি আমরা ভাঙি, তাহলে 23, 16 আর 5 এই তিনটা আমরা ছোট আরএনএ পাই, আর 52 প্রকার প্রোটিন পাই। আর 80s কে ভাঙলে সব 8 আলা জিনিস, 28, 18, 5.8 আর 5, এই চারটা আরএনএ পাই আর 80 প্রকার। তাহলে 80 রে ভাঙলে 80 প্রকার প্রোটিন পাই, আর চারটা আর আরএনএ কি 28, 18, 5.8, 5। এটা তেমন কোনোবারই আসে নাই, মনে রাখতে চাইলে রেখো। গোলজি বডি কে আবিষ্কার করছে, ক্যামিলিও গোলজি। ঠিক আছে, ক্যামিলিও গোলজি, এটা তিনটা নাম আছে, ডিকটিওজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া। ঠিক আছে, এটা প্রথমে আবিষ্কার করা হয় কই থেকে, পেঁচা। তাহলে প্রথমে আবিষ্কার করা হয় কই থেকে, কত এই যে পেঁচা ও বিড়ালের স্নায়ুতন্ত্র থেকে। ঠিক আছে, এটার আরেকটা নাম কি, কোষের ট্রাফিক পুলিশ। কেন,
কারণ এই কি করে বিভিন্ন বস্তুগুলারে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যায়, ঠিক আছে? ঝিল্লিবদ্ধ বস্তু কোষের এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যায়, এই জন্য ট্রাফিক পুলিশের মতো সে কাজ করে। কি কি এই যে সিস্টার্নি, ভেসিকল, টিউবওয়েল এগুলা জিনিস নিয়ে আসলে তৈরি, ঠিক আছে? এগুলা আসলে এই যে এতগুলা দরকার নেই, এই যে এই জিনিসগুলো আছে এগুলা আমরা এতগুলো এখানে দেখবা যে কি মিডিয়াল সিস্টার্নি, একটা ট্রান্স সিস্টার্নি, আর একটা কি সিস সিস্টার্নি। মিডিয়াল মানে কি যেটা মাঝখানে থাকবে, ট্রান্স মানে লাস্টের দিকে, সিস মানে কি কেন্দ্রের দিকে, ঠিক আছে? এগুলা ভিতরে পড়লে দেখবা মেইনলি তিনটা জিনিস থাকে, কি থাকে? এই যে এখানে দেখবা এই যে প্লাজমা মেমব্রেন মানে কি এটা বাইরের দিকে, তাই না? তো বাইরের দিকে লাস্টের দিকে কি থাকবে, তাহলে ট্রান্স সিস্টার্নি, ভিতরে কি মিডিয়াল সিস্টার্নি, আর একবারে কেন্দ্রের দিকে কি সিস সিস্টার্নি, ঠিক আছে? মেইনলি কি কি দিয়ে তৈরি কত? ওই যে ভেসিকল, তাহলে মনে রাখবা তিনটা অপর নাম মনে রাখবা, বিজ্ঞানী নাম কিন্তু আবার অপর নামের মধ্যে দিও না, ঠিক আছে? এবার রাসায়নিক গঠন দেখো 60 থেকে, এখানের উপরে কিছু আছে না, 60 থেকে এত পার্সেন্ট ফসফেট থেকে এত ইম্পর্টেন্ট না, এতে এত এত থেকে এটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এনজাইম এত ইম্পর্টেন্ট না, একবারে কাজগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো লাইসোজোমের কাজ এটা এই যে এই বছরে আসছিল, লাইসোজোম আর ভিটামিন তৈরি করে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দেখো তিন প্রকার কি কি আছে, একটা হলো সিস্টার্নি, একটা হলো ভেসিকল, একটা হলো ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল মানে ভ্যাকুয়াল মানে কি বড় গহ্বর, ভেসিকল মানে ছোট গহ্বর, সিস্টার্নি মানে লম্বা লম্বা দেখলে দেখলে ওগুলা। তাহলে লাইসোজোম লাইসোজোম আর ভিটামিন তৈরি করে, ঠিক আছে? তারপর কি কিছু এনজাইম নিয়ে যেমন কোষ বিভাজনকালে কোষ পেট তৈরি করে, খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? কোষস্থ পানি বের করে। এ দেখো এই যে গোলজি বাটি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, সে ফ্যাক্টরি কাজ করে। ভিটামিন সি আর প্রোটিন তৈরি করে, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে, খুবই ইম্পর্টেন্ট। এই কয়েকটা জিনিস যদি পড়ো, ঠিক আছে? বাকিগুলো পড়ার দরকার নেই। এবার দেখো লাইসোজোম, লাইসোজোমে মনে রাখবা একটা আবরণ থাকে, ম্যাক্সিমাম তো দুইটা থাকে, একটা আবরণ থাকে, আর এর থেকে একটা হাইড্রোলাইটিক এনজাইম। এই এনজাইমটা খারাপ জিনিস, এই এনজাইমটা যেখানে যাবে তারই ধ্বংস করে দেবে। আমরা যে জীবাণুগুলারে ধ্বংস করি, কোষের মধ্যে যে জীবাণু ঢুকে, ওই জীবাণু আমরা মারি কেমনে? এই লাইসোজোমই মেনলি মারে। একটা বেলুন তৈরি করে, বেলুন তৈরি করে ওই বেলুনের ভিতরে কি তার এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইমটা সেখানে ছাড়া দেয়, ফলে জীবাণুটা ওর সংস্পর্শে মারা যায়, ঠিক আছে? ফ্যাগোলাইসোজোম বলে এগুলা, লাইসোজোম। তাহলে এখানে জীবাণু ধ্বংস করার হলো প্রধান কাজ, এ হলো এক স্তরী। এর মধ্যে কি এনজাইম থাকে? হাইড্রোলাইটিক এনজাইম থাকে, ঠিক আছে? এরপরে যেগুলা লেলা আছে এগুলা কোনোবারই আসে না, এখন দেখো তাহলে এর পর্দাটা যদি ফাইটা যায় তাহলে তো আসলে ঝামেলা, তাই না? বাকি ভালো জিনিসগুলোর জন্য তো মরে যাবে। তাহলে এই পর্দাটা যেন কি না কিছু হয়, এই জন্য এর পর্দাটারে দেখবা কিছু কিছু জিনিস এর পর্দারে স্টেবল করে, মানে কি এর পর্দাটারে আরো মজবুত করে দেয়। কে কে? কোলেস্টেরল আর কর্টিজন, এদের বলে আমরা স্টেবিলাইজার, মানে অনেক স্টেবল করতেছে। আর কিছু কিছু পদার্থ ওর যে পর্দাটা আছে সেটার আরো দুর্বল করে দেয়, ফলে পর্দাটা কি ছিঁড়ে ওর ভিতরে যে হাইড্রোলাইটিক এনজাইম সেটা বের হয়ে আসবে। আর সেটা যদি বের হয়ে আসে তাহলে পুরা কোষটারে কিন্তু সে ধ্বংস করে দেবে, নিজেও মরলো, পুরা কোষটারে ধ্বংস করে দিল। তাহলে এই জন্য কিছু কিছু পদার্থ আছে কি লেবিলাইজার, যারা এই জিনিসটা করে আর প্রাচীরটারে পাতলা দুর্বল করে দেয়, যেমন কি প্রজেস্টেরন আর কি টেস্টোস্টেরন, ঠিক আছে? আমি আমার ক্লাসগুলো কিন্তু খুব স্পিডে কথা বলি, এই জন্য তোমার কিন্তু 2x 1.5x দেওয়ার দরকার নেই। তুমি যদি 1x এ দেখো তুমি অন্য ক্লাসের 2x এর মতো ফিল পাবা, ঠিক আছে? অবশ্যই, আর আমি যেগুলা দরকার সেগুলাই আমি বলতেছি, খুবই অল্প জিনিস বলতেছি। এরপরে কি করে? ওই যে জীবাণু ধ্বংস করতেছে এটারে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। তাহলে কোন প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে? ফ্যাগোসাইটোসিস। আর ওই যে বললাম না, কোনো কারণে যদি তার নিজের পর্দা বিনষ্ট হয়ে যায়, হয়ে তার মানে তার ভিতরের যে ইগুলা ছড়ায় যায়, ফলে পুরা কোষটাই ধ্বংস হয়ে যাবে না? ফলে পুরা কোষটাই কি আন্তঃকোষীয় পুরা কোষটা আসলে ধ্বংস হয়ে যাবে। এটাকে স্বগ্রাস বা অটোফ্যাগি বলে, ঠিক আছে? মানে পুরা নিজে নিজে ধ্বংস হয়ে গেল, সবরাই মারলো এটা, এই জন্য এর আমরা কি বলি? আত্মঘাতী তুলি বা কি সুইসাইডাল স্কোয়াড। তাহলে লাইসোজোমকে আত্মঘাতী তুলি বা সুইসাইডাল স্কোয়াড বলে, কারণ কি সে অটোফ্যাগি বা স্বগ্রাস প্রক্রিয়ায় নিজেও ধ্বংস হয়, পুরা কোষটাকে ধ্বংস করে দেয়, ঠিক আছে? এখন শুক্রাণুর যে লাইসোজোম থাকে সেখানে এই যে একটা এনজাইম হায়ালুরোনিডেজ একটা এনজাইম তৈরি হয়। এই এনজাইমটা কি করে? শুক্রাণুর মাথা থেকে, শুক্রাণুর মাথায় লাইসোজোম থাকে, সেখান থেকে এনজাইমটা ক্ষরণ করে। এই এনজাইমটা দিয়ে কি ডিম্বাণুর ভিতরে যে আমি প্রবেশ করব, ডিম্বাণু তো প্রোটেকশন দেওয়া, আর ভিতরে প্রবেশ করার জন্য এই এনজাইমটা কি করে? ডিম্বাণুর প্রাচীরটারে গলায় ফেলে, এই যে বিগলন ঘটায়, ডিম্বাণুর প্রাচীর কি গলায় ফেলে, ফলে ভিতরে একটা শুক্রাণু ঢুকে যায়। ওই যে একটা শুক্রাণু ঢুকলো, ঢোকার পর ওই ডিম্বাণুর প্রাচীরটা এত শক্ত হয় যে অন্য যে শুক্রাণুগুলো আছে তাদের ওই হায়ালুরো এনজাইম যেটা আছে ওইটা কিন্তু আর ওটারে বিগলন করতে পারে না। তার মানে প্রথমটাই শুধু কি করতে পারে? বিগলন করতে পারে, এরপরে যেগুলো আছে তারা আর বিগলন করতে পারে না। যদি পারতো তাহলে তো অনেকগুলো শুক্রাণু ভিতরে ঢুকে ডিম্বাণুর সাথে মিলিত হইতো, কিন্তু বাস্তবে আমরা জানি একটা শুক্রাণু কি মিলিত হয়। এরপরে আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের আছে, একটা মসৃণ একটা অমসৃণ। অমসৃণ মানে কি উঁচা নিচা। কেন উঁচা নিচা হয়েছে কত? কারণ তার গায়ে রাইবোজোম আছে। তাহলে অমসৃণের
হওয়ার পিছনে মেইন দেয় কি রাইবোজোম, ঠিক আছে। আর যাদের রাইবোজোম আছে তারা কি করবে প্রোটিন তৈরি করবে। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে প্রোটিন তৈরি করে, ঠিক আছে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, এই যে অমসৃণ আরেকটা নাম দানাদার, ওই যে দানাদার হইতেছে কারণ রাইবোজোম যুক্ত আছে, এই জন্য সে প্রোটিন তৈরি করতেছে। আর রাইবোজোম যদি না থাকে তখন কি আর দানাদার থাকবে, উঁচা নিচ থাকবে না, তখন একবারে স্মুথ বা কি মসৃণ হবে, তাই না। তো তখন তো তারা আর প্রোটিন তৈরি করতে পারবে না, তাহলে তারা লিপিড আর হরমোন তৈরি করবে। ক্লিয়ার? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আর কিছু পড়া লাগে না। এন্ডোপ্লাজমিক আচ্ছা কাজগুলো একটু পড়া লাগে, এই যে বললাম প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। অমসৃণগুলো কি প্রোটিন তৈরি করে কারণ রাইবোজোম আছে, আর মসৃণগুলো লিপিড তৈরি করে, ঠিক আছে। আর এখানে কি করে, আর এখানে কিছু পড়া লাগবে আর 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 না দরকার নেই। এরপরে একবারে ওগুলো বাকি রিডিং করবে। এবার দেখো মাইটোকন্ড্রিয়া, এটা কি বলে পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র বলে, তাই না মাইটোকন্ড্রিয়া। তো এটা কি প্রথমে দেখবা এই যে ফিলা, এখানে কি অল্টার ফ্লেমিং যে আছে, ফ্লেমিং নামকরণ করে ফিলা কারণ দুইজনের আগে এফ আছে, ঠিক আছে। আর প্রথমে কলিকার নামকরণ আবিষ্কার করে, আর এই যে অল্টম্যান এদের বায়োপ্লাস্ট নামকরণ করে। তাহলে অল্টম্যান কি করে বায়োপ্লাস্ট নামকরণ করে, ঠিক আছে। মনে রাখবা এ বি, এ তে অল্টম্যান, বি তে বায়োপ্লাস্ট, ঠিক আছে। তারপর এফ এফ ফ্লেমিং নামকরণ করে কি ফিলা দিয়ে, ঠিক আছে। আর এখন যে আমরা মাইটোকন্ড্রিয়ার নামটা শুনি সেটা আবিষ্কার করছে কার্ল বেন্ড, এটা তো সবাই জানো কার্ল বেন্ড আবিষ্কার করছে, তাই না। তো মাইটোকন্ড্রিয়া যকৃৎ কোষে সব থেকে বেশি থাকে, এটা মনে রাখবা, ঠিক আছে। আর মানে আমাদের শরীরে যকৃতে সব থেকে বেশি থাকে, কিন্তু নর্মালি সব থেকে বেশি থাকে কি অ্যামিবা নামক শৈবালে। এই মাইটোকন্ড্রিয়া অনেক আকারের হইতে পারে। এখানে এখন মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন এটা কিন্তু তোমাদের গ নাম্বারে আসে, এইচএসসির জন্য গ নাম্বারে আসে, ঠিক আছে। গ নাম্বারে আসে। এর আবরণী দুইটা আবরণী থাকে, বাইরেরটা বহি আবরণ, ভিতরটা ভিতর আবরণ। ভিতরের আবরণটা ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে যাদের আমরা কি বলি ক্রিস্টি বলি, তাই না। ভিতরের আবরণ কি ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে ক্রিস্টি বলি, যে বহিঃপ্রকোষ্ঠ অন্তঃপ্রকোষ্ঠ ক্রিস্টি বলি। ক্রিস্টির গায়ে বৃন্দযুক্ত বস্তু থাকে সেটাকে আমরা কি বলি অক্সিজম বলি, তাই না। এই জিনিসগুলো আমি এখন বলছি তোমরা কিন্তু এগুলা রিডিং এর মতো করে, এগুলা তোমাদের অবশ্যই দাগানি আছে, ঠিক আছে। ক্রিস্টির যায় যে বৃন্দযুক্ত বস্তু থাকে এদের অক্সিজম বলে। অক্সিজেন অনেক টাইমে বৃন্ত থাকে, তাহলে বৃন্তযুক্ত হয় মানে বোটা থাকে, আবার অনেক টাইমে বোটা থাকে না, ঠিক আছে। তো সম্ভবত এটিপি সিনথেসিস অক্সিজেন। আচ্ছা এবার থাকে এটিপি সিনথেসিস, তার মানে কি মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি সিনথেসিস থাকে, মানে মাইটোকন্ড্রিয়ার এটিপি তৈরি করার সিস্টেম থাকে, ঠিক আছে। এটা কই থাকে প্লাস্টিডের মধ্যেও থাকে, বুঝছো। তার মানে প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া এদের দুইজনের কিন্তু কি এটিপি সিনথেসিস আছে, মানে এরা নিজেরা এটিপি তৈরি করতে পারে। আবার মাইটোকন্ড্রিয়ার কিন্তু নিজস্ব ডিএনএ থাকে, একটা কোষের নর্মাল ডিএনএ তো আছেই, বাট মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কিন্তু এক্সট্রা ডিএনএ লাগে, কারণ তার যেহেতু শক্তি তৈরি হয় সে অনেকটা পাওয়ারফুল জিনিস, এই জন্য তার এক্সট্রা ডিএনএ লাগে। বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ কি আদি কোষের বৈশিষ্ট্য না, এই জন্য এদের রাইবোজোমও কিন্তু আদি 70s, তাই না। আমরা জানি সূত্রাকার বা কুণ্ডলীকৃত ডিএনএ প্রকৃত কোষের বৈশিষ্ট্য, আর বৃত্তাকার হলো আদি কোষের, তাহলে এদের কিন্তু এই যে আদি কোষের মতো বৈশিষ্ট্য, ঠিক আছে। এরপরে যে কার্ডিলিপিন আছে এগুলো এতটা লাগে না। মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইটোকন্ড্রিয়ার কাজ কি কোষের শক্তি উৎপাদন কেন্দ্র, তাই না। এই যে প্রোটিন ও স্নেহ বিপাক কি করে, এই যে ক্যালসিয়াম আর পটাশিয়াম প্রভৃতি করে, শুক্রাণু ও ডিম্বাণু গঠন সহায়তা করে কোষে, এই যে ক্যালসিয়ামের ঘনত্ব রক্ষা করে, ঠিক আছে। এই যে অ্যাপোপ্টোসিস খুবই ইম্পর্টেন্ট। অ্যাপোপ্টোসিস মানে কি কোষ নির্ধারিত মৃত্যু, একটা কোষ কখন মৃত্যুবরণ করবে সেটা বলে, এটা নিয়ন্ত্রণ করে, এগুলা মনে রেখো। অ্যান্ডোসিম্বায়ন্ট কি এগুলা দরকার নাই। এবার সব প্লাস্টিড, প্লাস্টিড উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, প্রাণী কোষে কি থাকে থাকে না, তাহলে এই যে প্রাণীতে থাকবে থাকবে না, প্রাণীতে থাকবে না, এছাড়া শৈবালে থাকে না, নীলাভ সবুজ শৈবালে থাকে না, ব্যাকটেরিয়াতে থাকে না, ছত্রাকে থাকে না, এই জন্য মেনলি এরা সবুজ না, বুঝছো। কে আবিষ্কার করছে কত, এই যে সিম্পার। এই যে এটা ইম্পর্টেন্ট, বর্ণযুক্ত প্লাস্টিড আর বর্ণহীন। বর্ণযুক্ত প্লাস্টিড, প্লাস্টিড তিন ধরনের, একটা হলো ক্রোমো, একটা ক্লোরো, একটা হলো কি লিউকো। মনে রাখবা ক্লোরো মানেই সবুজ, তাহলে ক্লোরো মানে সবুজ, সবুজ বাদে অন্য যে কোনো যা যা কালার আছে সব হলো ক্রোমো, আর কালার নাই সেটা হলো বর্ণহীন, সেটা হলো লিউকো, ঠিক আছে। তাহলে ক্রোমো মানে কি অন্য সব কালার, তাহলে লাল হইলে রডোপ্লাস্ট, বাদামি হইলে ফিওপ্লাস্ট, হলুদ মানে জ্যান্থা, বারবার বলবা জ্যান্থোপ্লাস্টটা খুবই আসে, জ্যান্থোফিল মানে হলুদ। ক্যারোটিনো, ক্যারোটিন মানে ক্যারট মানে কমলা মানে গাজর, তাহলে কি এই যে কমলা, ঠিক আছে। আর লিউকোপ্লাস্টের মেইন কাজ কি কত, শোনো ক্লোরোপ্লাস্টের মেইন কাজ কি খাবার তৈরি করা, কারণ ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে এই জন্য সবুজ থাকে, আর আমরা জানি সবুজ উদ্ভিদে সবুজ জায়গায় কি হয় সালোক সংশ্লেষণ হয়, ফলে ক্লোরোপ্লাস্ট খাবার তৈরি করতেছে। ক্রোমোপ্লাস্ট কি করতেছে কত, ক্রোমোপ্লাস্ট কিন্তু বিভিন্ন কালার, আমরা জানি ফুল ফলগুলা কি বিভিন্ন কালারফুল হয়, তাহলে এর এর মেইনলি এই কালার হইছে কেন, কারণ এই যে আমাদের যে কি আছে মনে করো যে এই যে প্রজাপতি তারপর মাছি যেগুলো আছে এদের কি করে ওরা আকৃষ্ট করে পরাগায়নে সাহায্য করার জন্য, তাহলে ক্রোমোপ্লাস্টের মেইন কাজ কি পরাগায়নে সাহায্য করা, ফুল ফলের আকর্ষণে করে কীট পতঙ্গগুলোর আকর্ষণ করবে,
ফলে পরাগায়ন হবে, ঠিক আছে। আর ক্লোরোপ্লাস্টের কাজ কি? খাবার তৈরি। আর লিউকোপ্লাস্টের কাজ কি? খাবার সঞ্চয় করা। কি কি খাবার সঞ্চয় করে? যদি স্নেহ জাতীয় খাবার সঞ্চয় করে সেটা হলো অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলেস মানে শর্করা, ঠিক আছে। প্রোটিন জাতীয় খাবার সঞ্চয় করে কি? অ্যালিউরোপ্লাস্ট। আর স্নেহ জাতীয় কি করে? ইলায়োপ্লাস্ট। মনে রাখবা কি? আমি ভাত খাই, আমি ভাত খাই, ইলা চর্বি খায়। আমি ভাত খাই, ইলা কি খায়? চর্বি খায়। তো আমি ভাত খাই, ভাত হলো শ্বেতসার, তাহলে আমিতে অ্যামাইলেস, তাহলে অ্যামাইলেস হলো শ্বেতসার। ইলা চর্বি খায়, ইলা চর্বি খায়, চর্বি মানে কি? স্নেহ জাতীয়, তাহলে চর্বি হলো কি? ইলায়োপ্লাস্ট, ঠিক আছে। আর প্রোটিন তাহলে কি? অ্যালিউরোপ্লাস্ট হয়, ঠিক আছে। এই যে আলু, এটা হলো ভুট্টা, এটা হলো সূর্যমুখী, খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। তাহলে লিউকোপ্লাস্ট কই থাকবে? তো এই তো বর্ণহীন, তাহলে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সূর্যের আলো পৌঁছায় না এরকম, তার মানে কই থাকবে? মূল, ভূনিম্নস্থ কাণ্ড এরকম থাকবে, ঠিক আছে। সূর্যের আলো পৌঁছায় না, কোনো কারণে যদি সূর্যের আলো সেখানে পৌঁছায় তাহলে কি? সে চেঞ্জ হয়ে ক্রোমোপ্লাস্ট তৈরি করে, ঠিক আছে। তাহলে কোনো কারণে মনে রাখবা লিউকোপ্লাস্ট যেহেতু মাটির নিচে থাকে, কোনো কারণে যদি সূর্যের আলো পৌঁছায় তখন লিউকোপ্লাস্ট চেঞ্জ হয়ে কি তৈরি করে? ক্রোমোপ্লাস্ট তৈরি করে, এটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে এই যে এগুলা এখানে কিন্তু আমি উপরে দাগাই দিছি, এখানে দরকার নাই। তাহলে ক্রোমোপ্লাস্ট মানে কি? বিভিন্ন বর্ণের, এটা উপরে দাগাই দিছি, যে ফুলের, গাজরের মূলে, ঠিক আছে, হ্যান ত্যান এগুলা 4 কালারের জন্য 4টা দায়ী মনে রাখবা। আর ক্লোরোপ্লাস্ট হলো কি? সবুজ। ক্লোরোপ্লাস্ট মেনলি সবুজ বর্ণের, এখানে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি থাকে, এগুলোর কারণে কি তৈরি? খাবার তৈরি হয়। এই ক্লোরোপ্লাস্টের দুইটা নাম, একটা হলো কোষের রান্নাঘর, যেমন এখানে মেনলি খাবার তৈরি হয়। দেখো শর্করা জাতীয় খাদ্যের কারখানা, একটু আগে আমরা বললাম কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে কারে? গোলজি বডিরে বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, বাট শর্করা জাতীয় খাদ্যের কারখানা ওটারই কিন্তু বাংলা। এটা যদি থাকে তাহলে কিন্তু ক্লোরোপ্লাস্ট, দুইটা কিন্তু আলাদা, বুঝছো। আর শক্তি রূপান্তরের অঙ্গাণুকে ক্লোরোপ্লাস্ট, এই দুইটা একবারে মুখস্থ। কোষের রান্নাঘর, শক্তি জাতীয় খাদ্যের কারখানা, আর শক্তি রূপান্তরের অঙ্গাণু, তিনটাই হলো ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। ক্লোরোফিলে আর ক্লোরোফিল বি থাকে। এখন ক্লোরোপ্লাস্ট কয়েকটা আকারে হইতে পারে, এগুলা একটু মনে রাখবা। দেখো পেয়ালাকৃতির কি? ক্লামাইডোমোনাস। দেখো সি আছে, সি তে মনে রাখবা কাপ, কাপতে পেয়ালা, তাহলে ক্লামাইডোমোনাস পেয়ালাকৃতি। সর্বিলাকার স্পাইরোগারা, দেখো সর্বিলাকারের আগে দন্তা স আছে, দন্তা স মানে এস, স্পাইরোগারার আগে এস আছে, তার মানে সর্বিলাকার মানে স্পাইরোগারা। জালিকাকার মনে রাখবা যাও দিয়ে, কেউ তোমার কাছে আসছে তুমি যাইতে বলছো যাও, যাতে জালিকাকার, ওতে ওইডোগোনিয়াম, ঠিক আছে। তারপর তারাকাকার মনে রাখবা যে তারাজি, তারাজি, ঠিক আছে। তাহলে কি? তারাজি, তারাজি, তারাতে তারা, জিতে জিগনেমা, ঠিক আছে। তারপর ফিকা, ফিতা আকৃতির, বাংটি আকৃতির বা গার্ডার আকৃতির ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স মানে কি? ফিতা বাংটি। তারপর যে গোলাকার, এটা মনে রাখবা গোলাপি, গোলাপি, গোতে গোলাকার, পিতে পিটোফোরা, ঠিক আছে। এগুলো এমনি করে কিন্তু সব মনে থাকবে, এগুলো কিন্তু এমসিকিউ আসে। তারপর দেখো, এবার দেখো এই যে এটা হলো গ নাম্বারে আসে তোমার প্লাস্টিডের গঠন। প্লাস্টিডে কি আবরণী থাকে? এরও দুইটা আবরণী। মনে রাখবা সবার আবরণী তৈরি হয় ফসফোলিপিড দ্বারা, কিন্তু এর আবরণ তৈরি হয় কি? গ্লাইকোলিপিড দ্বারা। কি বললাম? গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড, ঠিক আছে। তাহলে এটা মনে রাখা লাগবে, গ্লাইকোলিপিড। সব অঙ্গাণুর যে আবরণগুলো তৈরি হয় ফসফোলিপিড দ্বারা, কিন্তু প্লাস্টিডের আবরণ তৈরি হয় গ্লাইকোলিপিড দ্বারা। গ্লাইকোলিপিডের নাম কি? ওই যে গ্লাইকোসিল গ্লিসারাইড, ঠিক আছে, ফসফোলিপিডের পরিবর্তে। এরপরে এখানে কি? স্ট্রোমা। স্ট্রোমা মানে কি কত? এই যে ভিতরে যে তরল পদার্থটা আছে এটা হলো স্ট্রোমা, ভিতরে যে তরল পদার্থ মানে ম্যাট্রিক্স সেটা হলো কি? স্ট্রোমা, তরল হলো স্ট্রোমা। থাইলাকয়েড, থাইলাকয়েড মানে কি? যে চ্যাপ্টা যে থলি আছে, এই যে একটা থলি সেটা হলো থাইলাকয়েড, আর মিলে যে অনেকগুলো মিলে যেটা তৈরি করতেছে এটা হলো কি? এটা হলো গ্রানাম। তাহলে একটা থলি, একটা চ্যাপ্টা থলি মানে থাইলাকয়েড, আর অনেকগুলো যখন তৈরি করতেছে তখন সেটা হলো কি? গ্রানাম, ঠিক আছে। তাহলে একটা গ্রানামে কয়টা থাইলাকয়েড থাকে? 10 থেকে 100টা থাইলাকয়েড থাকে একটা গ্রানাম, ঠিক আছে। আর নরমাল একটা ক্লোরোপ্লাস্টে কয়টা গ্রানাম থাকে? 40 থেকে 60টা থাকে, বুঝছো। এবার দেখো স্ট্রোমা ল্যামেলি, তাহলে স্ট্রোমা মানে কি? তরল পদার্থ, মানে কি? এই যে তরল পদার্থগুলো আছে, এই তরল পদার্থের মধ্যে এই যে একটা লম্বা দণ্ড আছে, ল্যামেলি মানে দণ্ড, তাহলে স্ট্রোমা ল্যামেলি মানে কি? তরল পদার্থের উপরে যে দণ্ডটা থাকে এইটা, তাহলে এই দণ্ডগুলো হলো কি? স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা মানে তরল পদার্থ, স্ট্রোমা ল্যামেলি মানে এই দণ্ডগুলা, আর এই একটা জিনিস মিলে হলো কি? থাইলাকয়েড, আর পুরোটা মিলে কি? গ্রানাম। তাহলে একটা গ্রানাম আর আরেকটা গ্রানাম যুক্ত আছে কি? স্ট্রোমা ল্যামেলি দ্বারা, ঠিক আছে, স্ট্রোমা ল্যামেলি দ্বারা এগুলা। এরপর ফটোসিনথেটিক ইউনিট, ওই যে বললাম এখানে এটিপি সিনথেসিস হয়, তাই না। এখানে কি? এই যে নিজস্ব, ওদের মতো এদের কিন্তু ডিএনএ আর রাইবোজোম থাকে, ওদের যেমন ছিল 70S এদেরও 70S, ওদেরও বৃত্তাকার ছিল এদেরও বৃত্তাকার, ঠিক আছে, মানে আদি বৈশিষ্ট্য। মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট প্রায় সেম। এরপর রাসায়নিক উপাদান এত ইম্পর্টেন্ট না, ক্লোরোপ্লাস্টের কাজ কি? হচ্ছে সালোক সংশ্লেষণ করা, আর কিছু না, ঠিক আছে। সালোক শ্বসন ভ্যান ত্যান এগুলা কয়টা, এটিপি তৈরি করা, এগুলাই। তারপর মাইটোকন্ড্রিয়া, এগুলা এগুলা তোমরা এইচএসসির জন্য এখানে পড়ে নিবা। এই যে 3টা কাজ ওখানে আমরা বলে দিছি, ওগুলা এখানে দেওয়া আছে, এখানে পড়ে নিবা। এবার দেখো সেন্টিওল, সেন্টিওল খুবই খুবই ইম্পর্টেন্ট, সেন্টিওল, ঠিক আছে। তাহলে সেন্টিওল খুবই ইম্পর্টেন্ট। সেন্টিওল দেখো এই যে আদি কোষ,
ডায়টম ইস্ট ও আবৃত বীজ উদ্ভিদে অনুপস্থিত। তাহলে আতে দুইটা, একটা হলো আদি কোষ, একটা হলো আবৃত বীজ উদ্ভিদ। একটা হলো ইট, ইট মনে রাখবে, ইটে ইস্ট, ডতে ডায়াটম, তাহলে এদের কিন্তু অনুপস্থিত থাকবে। ঠিক আছে, এখন এটা কিন্তু দেখো এই যে ট্রিপলেট, ট্রিপলেট মানে কি, কত, এই যে দেখো তিনটা, এই যে তিনটা, এই যে তিনটা, এরকম টোটাল 9টা থাকে। তাহলে ট্রিপলেট কয়টা থাকবে, কত, ত্রয় অনুনালিকা কয়টা থাকে, টোটাল 9টা ত্রয় অনুনালিকা থাকে। ঠিক আছে, 9টা ত্রয় অনুনালিকা থেকে একটা আরেকটার সাথে কি যোজক বা লিঙ্কার দ্বারা যুক্ত থাকে। তাহলে 9টা ত্রয় অনুনালিকা একটা আরেকটার সাথে কি যোজক বা লিঙ্কারের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, সেন্ট্রিওলের সব থেকে, সেন্ট্রিওলের চারপাশে, তার মানে এই যে এটা, এই চোঙাটা তৈরি হয়েছে কিন্তু এই যে এমনি করে আসলে। ঠিক আছে, তিনটা তিনটা করে এরকম 9টা যুক্ত হয়েছে। এটা হলো সেন্ট্রিওল। এর চারপাশে যে জড় পদার্থ এটা হলো সেন্ট্রোস্ফিয়ার। আর সেন্ট্রিওল সহ সেন্ট্রোস্ফিয়ার পুরো আবরণ হয়ে যেটা তৈরি করছে এটা হলো সেন্ট্রোজোম। ঠিক আছে, ইম্পর্টেন্ট। সেন্ট্রিওলের কাজ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কোষ বিভাজনের সময় মাকড়তন্ত্র তৈরি করা, চারটা কাজই ইম্পর্টেন্ট। কোষ বিভাজনে সাহায্য করা, সিলিয়া ও ফ্লাজেলা যুক্ত কোষে সিলিয়া আর ফ্লাজেলা তৈরি করা, শুক্রাণু লেজ তৈরি করা। শুক্রাণুর একপ্রোজোম তৈরি করছে কি, কত, গোলজি বডি। লেজ তৈরি করে কে, এই। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। এবার সে কোষীয় কঙ্কাল কি ছিল, কত, মামাই, মামাই ছিল। কোষীয় কঙ্কাল মানে কি, মামাই মানে কি, মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এদের ভিতরে আর কিছু পড়া লাগে না। ঠিক আছে, মাইক্রোটিউবুলস এর কাজ কি, এও মাক্রযন্ত্র তৈরি করবে। সেন্ট্রিওল কিন্তু প্রাণী কোষে মাক্রযন্ত্র তৈরি করে, আর উদ্ভিদ কোষে মাক্রযন্ত্র তৈরি করে কে, মেইনলি এই মাইক্রোটিউবুলস। ঠিক আছে, তাহলে মাক্রযন্ত্র তৈরি করে, এটা মনে রাখবা। আর এখানে কি মনে রাখবা, আর কিছু মনে রাখার দরকার নাই, ফ্লাজেলা ও সিলিয়া যুক্ত কোষের বিচরণে সাহায্য করে। তাহলে এই দুইটা জিনিস এনে মনে রাখবা, মাইক্রোটিউবুলসের কাজ শেষ। তারপর মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট কি, এদের অ্যাক্টিন ফিলামেন্টও বলে। ঠিক আছে, এরা কি করে, এই যে কোষের সাইটোকাইনেসিস ঘটায়। ঠিক আছে, তারপর আর কিছু এখানে মনে রাখা লাগবে না। তারপর আসলে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, চার ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়, কি, ক্যারাটিন, ল্যামিনিন, নিউরোফিলামেন্ট, ভায়োমেন্টিন। ঠিক আছে, এরা কোষের আকৃতি ও যান্ত্রিক দৃঢ়তা দেয়, অন্যান্য আছে, এটা মনে রাখা লাগবে না। সাইটোপ্লাজমের সব থেকে স্থায়ী অংশ হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এটা মনে রেখো। এরপরে বাদ, পারক্সিজমে আসো। পারক্সিজমের মধ্যে ক্যাটালিস এনজাইম থাকে। ক্যাটালিস এনজাইম কি করে, হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে পানি আর অক্সিজেন তৈরি করে। তাহলে পানি আর অক্সিজেন তৈরি করে কারে, হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখা লাগবে ক্যাটালিস এনজাইম। ঠিক আছে, তার মানে কি, অক্সিজেন তৈরি করতেছে, তার মানে কি, সে অক্সিজেনের ঘনত্ব আসলে রক্ষা করে। ঠিক আছে, তাহলে কি, এই যে H2O2 হাইড্রোজেন পারক্সাইড কিন্তু খারাপ ছিল, বিষাক্ত ছিল, এটা ক্যাটালিস এনজাইম ভেঙে কি অক্সিজেন আর পানি তৈরি করে। তাহলে অক্সিজেনের ঘনত্ব সে কিন্তু নির্ণয় করে। ঠিক আছে, কিডনি আর লিভারে কিন্তু অধিক বেশি থাকে। তারপরে গ্লাইকোজেন আসো, বীজের লিপিড ও সঞ্চয়ী কোষে এদের পাওয়া যায়। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আর এই যে বীজের অঙ্কুরোদ্গম, এই কথাটা উল্লেখ থাকলে গ্লাইকোজেন। ঠিক আছে, আর কোনো কথা নাই। এরপরে বাকিগুলো দরকার নেই। কোষ গহ্বর খুবই ইম্পর্টেন্ট, কোষ গহ্বরের কাজ, যেহেতু গহ্বর, এই কোষ গহ্বরের মধ্যে কি থাকে, কোষ টস থাকে, তাই না, পানি থাকবে। একটা ফাঁকা জায়গা থাকলে পানিতে থাকবেই। আর পানি থাকলে সে কি করে, অম্লক্ষারের সমতা রক্ষা করবে, পিএইচ রক্ষা করবে, চাপ রক্ষা করবে, তরলের ভারসাম্য রক্ষা করবে। ঠিক আছে, দৃঢ়তা প্রদান করে। এবার দেখবা ভেসিকল, ওটা কিন্তু ম্যাট 2021 সাল মানে আমার সালে আসছিল। ঠিক আছে, কোষ গহ্বরের পিএইচ রক্ষা করে কোনটা। এবার আসো নিউক্লিয়াস। নিউক্লিয়াস হলো কি, কোষের কেন্দ্রিকা বা মস্তিষ্ক বা প্রাণ কেন্দ্র, একবারে সবগুলাই বলে। রবার্ট ব্রাউন কি করছিল, এটা আবিষ্কার করছিল। ঠিক আছে, নিউক্লিয়াস থাকে না কই, পরিণত লোহিত রক্ত নিয়ে নিউক্লিয়াস থাকে না। আরেকটা কই থাকে না, সিপ কোষে থাকে না, সিপ কোষে, সিপ কোষে থাকে, থাকে না, সিপ কোষে থাকে না, আর পরিণত লোহিত রক্ত কণিকায় থাকে না। ঠিক আছে, মনে রাখবা। আবার কিছু কিছু কোষে নিউক্লিয়াস বেশি থাকে, নরমালি তো একটা থাকার নিয়ম, কিন্তু কিছু কিছু নিউক্লিয়াস বেশি থাকে। তো যদি নিউক্লিয়াস বেশি থাকে তখন আমরা তাকে সিনোসাইড বলি। কার কার মধ্যে থাকে, যে ভাউসেরিয়া, এই আর এই, এই তিনটা শৈবালে দেখবা নিউক্লিয়াস বেশি থাকে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে নিউক্লিয়াস আসলে বেশি থাকে, আর এই সব থেকে বেশি থাকে, বেশি থাকলে সিনোসাইটিক বলে। ঠিক আছে, তো নিউক্লিয়াস মেইনলি একটা কোষের 10 থেকে 15% অংশকে দংশন করে। ঠিক আছে, 10 থেকে 15% অংশ নিয়ে সে কিন্তু দখল করে। আর স্পার্ম বা শুক্রাণু যেটা আছে তার 90% নিউক্লিয়াস, এটা খুব ইম্পর্টেন্ট। একটা শুক্রাণুর পুরাটাই মেইনলি নিউক্লিয়াস থাকে 90%। ঠিক আছে, তো নিউক্লিয়াস কি করে, জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, এটা তো কোষের মস্তিষ্ক হ্যান ত্যান, এগুলো তো আমি বললামই। তাহলে নিউক্লিয়াসের চারটা অংশ, এটা হলো এনভেলপ, সবার বাইরের। একটা হলো কি নিউক্লিওপ্লাজম, মানে কি, ভিতরে তরল পদার্থ। একটা হলো নিউক্লিওলাস, মানে কি, এই যে আরেকটা যে গোল। আরেকটা হলো কি নিউক্লিয়ার রেডিকুলাম, মানে কি, যে পেছনে যে নালিকাগুলো আছে এটা। তাহলে এর এনভেলপ হলো কি, 2 স্তর বিশিষ্ট আবরণ থাকবে, এটা নিউক্লিয়াসকে বাইরের থেকে রক্ষা করে। মানে নিউক্লিয়াসকে কি করে, সাইটোপ্লাজমের থেকে ডিরেক্ট রাখে, আলাদা রাখে, তাই না, সাইটোপ্লাজমের সাথে ডিরেক্ট যুক্ত হয় না। কিন্তু আদি কোষদের কিন্তু এই পর্দাটাই থাকে না, পুরো ডিরেক্ট সাইটোপ্লাজমের সাথে একাকার হয়ে যায়। ঠিক আছে, এরপর এখানে অনেক কিছু আছে, এগুলো তোমার লাগবে না, কঠিন কঠিন জিনিস আছে। এনভেলপের কাজ কি, ওই যে বাইরের কি করতেছে। আর এর মধ্যে কিন্তু মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে, এটা আমরা কি নিউক্লিয়ার রন্ধ্র বলি, তাই না।
নিউক্লিয়ার রন্ধ্র, এই রন্ধ্র দিয়ে কি বিভিন্ন বস্তুর চলাচল পরিবহন কিন্তু করা হয়, তাই না? এবার শুনুন নিউক্লিওপ্লাজম মানে কি, ভিতরে যে তরল পদার্থটা আছে এটারে ক্যারিও লিম্ফো বলে। এর কাজ কি, ক্রোমাটিন জালিকা ধারণ করতেছে, তাই না? ওই পেঁচানো জিনিসগুলো সে ধারণ করতেছে। আবার নিউক্লিয়াস ভিতরে যে গোলটা আছে সেটারও ধারণ করতেছে, তাই না? এটা জৈবনিক কাজ করে, কার্যকলাপের এনজাইমের কার্যকলাপের ক্রিয়া করে, এত দরকার নেই। এবার দেখো নিউক্লিওলাস মানে ভিতরে গোলটা, এটা আবিষ্কার করছে বিজ্ঞানী ফন্টনা। তাহলে পুরো নিউক্লিয়াস আবিষ্কার করছে রবার্ট ব্রাউন, আর ভিতরের যে গোলটা আছে নিউক্লিয়াস সেটা আবিষ্কার করছে বিজ্ঞানী ফন্টনা, ঠিক আছে? তাহলে এই যে এইটার আসলে কাজ কি, যেসব কোষে এই যে নরমালি তো একটাই থাকবে, কিন্তু যেসব কোষে প্রোটিন বেশি বেশি সংশ্লিষ্ট হয় তাদের কিন্তু নিউক্লিয়াসে দেখা যায় বেশি থাকতে পারে, একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, ঠিক আছে? নিউক্লিয়াসের কাজ কি, কত আরএনএ সংশ্লেষ করে, নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে, খুবই ইম্পর্টেন্ট, প্রোটিন সংশ্লেষ করে, এর কাজগুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে আসো নিউক্লিয়ার রেডিকুলাম গুলো কি, যে পেঁচানো, পাতলা পেঁচানো, যখন কোষ বিভাজন হয় ওই পেঁচানো জালিকাগুলো খাটো আর মোটা হয়ে ক্রোমোজোম তৈরি করে, ঠিক আছে? তাহলে কোষ বিভাজন টাইমে কি হয়, ওরা খাটো আর মোটা হয়ে, এই যে কোষ বিভাজন কালে ক্রোমাটিন গুলা খাটো আর মোটা হয়ে ক্রোমোজোম তৈরি করে। কিন্তু কোষ যখন বিভাজন হয় না, বিশ্রাম অবস্থায় থাকে, তখন কিন্তু ওরা পাতলা থাকে, মানে তখন আমরা ওদের ক্রোমাটিন তন্তু বলি, ঠিক আছে? আর যখন পেঁচায় খাটো আর মোটা হয় তখন আমরা তাদের ক্রোমোজোম বলি, ঠিক আছে? তখন আমরা তাদের কিন্তু ক্রোমোজোম বলি। এরপরে পেজুলটাও এই সঞ্চিত পদার্থ, এগুলা দরকার নেই, যে এটারে আমরা এইচ পেন দিয়ে মনে রাখতে বলছি, তাই না? কি কি পদার্থ আছে এটা। আচ্ছা, এখানে মনে রাখবা এই যে কোষের যে প্রধান খনিজ ক্রিস্টাল আছে সেটা ক্যালসিয়াম অক্সালেট, তাই না? এগুলো সূচের মতো অবস্থান করে, তখন এদের গ্রাফাইট বলে, যখন সূচের মতো অবস্থান করে। আর আঙ্গুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালকে বলে সিস্টোলিথ। ক্যালসিয়াম অক্সালেট, গ্রাফাইট আর সিস্টোলিথ, তিনটা ওয়ার্ড এখান থেকে মনে রাখবা। এরপর এখানে এই সবগুলোর কাজই দেওয়া আছে যেগুলো আমরা এতক্ষণ পড়লাম। শোনো, এই অধ্যায়টার দুইটা পার্ট, একটা হলো প্রথম পার্ট, একটা হলো সেকেন্ড পার্ট। তো এই প্রথম পার্ট গুলার মধ্যে যে অঙ্গাণুগুলা পড়লাম এদের কাজগুলাই বেশি আসে, মেডিকেলে এই প্রথম পার্ট এদের কাজগুলো থেকে বেশি আসে, লাস্টে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলো থেকে কম আসে, বুঝছো? তাহলে প্রথম পার্ট। এবার আরেকটা জিনিস ছিল ক্রোমোজোম, খুবই ইম্পর্টেন্ট। এটা হলো কি, নিউক্লিয়াসের মধ্যে ওই যে বললাম ক্রোমাটিন জালিকাগুলো ছিল, কোষ বিভাজনটা কালে এরা আরো খাটো আর মোটা হবে, ওই কি তৈরি করবে, ক্রোমোজোম তৈরি করবে, ঠিক আছে? তাহলে ক্রোমোজোম কিন্তু অনুলিপন ক্ষমতা সম্পন্ন, মানে কি নিজে আরেকটা কপি তৈরি করতে পারে, এরা রং ধারণ করতে পারে। এরা কি দিয়ে তৈরি, নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি, নিউক্লিয় প্রোটিন, আরেকটা নাম কি, নিউক্লিওজোম। নিউক্লিওজোম, নিউক্লিওজোম, নিউক্লিয় প্রোটিন মানে কি, নিউক্লিয় কি, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড মানে কি ডিএনএ আর আরএনএ, আর প্রোটিন মানে কি হিস্টোন আর নন হিস্টোন প্রোটিন, হিস্টোন আর কি নন হিস্টোন, ঠিক আছে? তাহলে নিউক্লিয় প্রোটিন দ্বারা দুইটা বোঝা যাচ্ছে, একটা নিউক্লিক অ্যাসিড আর একটা হলো প্রোটিন। নিউক্লিক অ্যাসিড বলতে ডিএনএ আরএনএ, আর প্রোটিন বলতে হিস্টোন প্রোটিন। তাহলে এই যে প্রোটিনগুলোর চারপাশে আমাদের যে ডিএনএ আছে ওরা পেঁচায় 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 কিন্তু কি নিউক্লিয় প্রোটিনটা তৈরি করে, আর ওই নিউক্লিয় প্রোটিনগুলাই কিন্তু ক্রোমাটিন জালিকা, যারা এরকম পেঁচায় 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 কোষ বিভাজনের টাইমে কি তৈরি করে, ক্রোমোজোম তৈরি করে, ঠিক আছে? তাহলে তুমি একটা ক্রোমোজোম মানে কি, একটা অনেকগুলো সুতা একত্রে পেঁচায় গেছে কোষ বিভাজন কালে। তাহলে সুতাগুলার যদি খুলে দেখো, দেখবা কি দেখবা, সুতাগুলার মধ্যে দেখবা যে নরমালি প্রোটিনের মধ্যে সুতা পেঁচানি, আবার প্রোটিন ওর মধ্যে সুতা, ঠিক আছে? মানে ডিএনএ প্রোটিনটা পেঁচায়, আবার ডিএনএ আবার প্রোটিনটা পেঁচায়, মানে প্রোটিন আর ডিএনএ, ঠিক আছে? মানে ডিএনএ মানে কি, যে নিউক্লিক অ্যাসিড, আর প্রোটিন মানে কি প্রোটিন, এই জন্য নিউক্লিয়ার প্রোটিন বলছে, ঠিক আছে? তাহলে কার না গেলে এখানে আবিষ্কার করছে, বিজ্ঞানীর নাম এত ইম্পর্টেন্ট না, এখানে এলাকা অনেক কিছু দিচ্ছে, এগুলো ইম্পর্টেন্ট না। নরমালি একটা কোষে 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে, সব থেকে কম পাওয়া যায় কোথায়, এই যে পুষ্পক উদ্ভিদে, তাই না? সব আচ্ছা, সর্বনিম্ন এখানে কি বলছে, প্রাণীতে সর্বনিম্ন সর্বনিম্ন হলো 2n পাওয়া যায় কোথায়, গোলকৃমি, সব থেকে কম প্রাণীতে। আর সব থেকে বেশি পাওয়া যায় কি, যে রেডিওলারিয়া, ঠিক আছে? এখানে সব থেকে বেশি পাওয়া যায়। তো আমাদের তো 2n মানে কি 46টা, তাই না? এই 46টার মধ্যে দুইটা হলো কি সেক্স ক্রোমোজোম, আর 44টা কি অটোজোম। সেক্স ক্রোমোজোম কি করে, ছেলে হবে না মেয়ে হবে এটা ডিটারমাইন করে, আর অটোজোম কি হবে, আমার যে বৈশিষ্ট্য, লম্বা হবো না খাটো হবো, কালো হবো না ফর্সা হবো, চুল কুকড়া হবে না সোজা হবে, এগুলা নিয়ন্ত্রণ করে। তাহলে এখানকার এই ছকটা একটু মনে রাখা লাগবে, ধানে 24টা, দেখো কয়েকটা আমি বলতেছি এগুলা মনে রাখবা, ধানে 24টা, গমে ঠিক তার উল্টা, 24টা উল্টায় দাও 42টা, ঠিক আছে? তারপর গরুতে 60টা, গরুতে 60টা, ছাগলে 60টা, ঠিক আছে? তাহলে ধানে 24টা মনে রাখবা, গম যেহেতু ওর থেকে ভালো খাবার উল্টাই দিবা 42টা, আর গরু ছাগল দুইটাতে কত 60টা করে, মানুষে কত 46টা জানাই। সব থেকে সুন্দর প্রাণীকে কবুতর, তাহলে কবুতরের কয়টা, সব থেকে বেশি থাকবে 80টা, ঠিক আছে? এবার আসো
পেঁয়াজে থাকে 16টা, মনে রাখবা পেঁয়াজ হলো কয়টা? 16টা। গোল আলু হলো 48টা, মনে রাখবা ধানে থাকে 24টা। ধানের দ্বিগুণ হলো কি? গোল আলুতে। ঠিক আছে, গোল আলুতে তাহলে কয়টা? 48টা। ধানের দ্বিগুণ হলো 48, আর ধানের উল্টা হলো গম। ঠিক আছে, তারপর টমেটোতে থাকে 24টা। ঠিক আছে, গেল। এরপরে মনে রাখবা যে শশী, কি বললাম? শশী, শশী পটে যাবে, মানে শশী একটা মেয়ের নাম, তুমি তারে পটাইতে যাইতেছো, তাহলে শশী পটে যাবে, এই 4 জনের হলো 14 টাকা। শশীতে কি? শশা, তাহলে শশার কয়টা দেখো? এই শশার কিন্তু 14টা। পটে যাবে, পথে কি? পাট, তাহলে পাটে দেখো 14টা। যাবে থেকে জব, জবে দেখো 14টা। তাহলে এটা ক্লিয়ার? ঠিক আছে, এটা ক্লিয়ার। এক্সট্রা টমেটোতে 24টা মনে রাখবা, পেঁয়াজে 16টা মনে রাখবা, শেষ। আর এখানে 16টা, এখানে 28টা, এগুলো মনে রাখছো? ক্লিয়ার? এখানে এই যে লাস্টে এখানে কিছু দিচ্ছে দেখো, গোল কৃমিতে হলো 2টা, সবথেকে কম, এটা তো আমরা একটু আগে দেখাইলাম, তাই না? আর এখানে কিছু মাছি আছে, যেমন গৃহ মাছি হলো 12টা, মনে রাখবা 12 ঘন্টায় এরা উড়ে বেড়ায়। গৃহ মাছি দিনের 12 ঘন্টায় এরা উড়ে বেড়ায়। ঠিক আছে, ফলের মাছি আর একটু ছোট, ওটা হলো কি? 8টা। তাহলে গৃহ মাছি 12টা, ফলের মাছি 8টা। ঠিক আছে, আর কিউলেক্স মশা হলো 6টা। আর কিছু এখান থেকে মনে রাখার দরকার নেই। ক্রোমোজোমের গঠন কি? যে বললাম ক্রোমাটিন জালিকাগুলো পেঁচায়। এই দেখো, এটা হলো ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকাগুলো যদি জুম করে দেখি, এই যে দেখো কি হয়েছে? ডিএনএ। ডিএনএ কি করছে? যে হিস্টোন প্রোটিন গুলো পেঁচাইছে, পেঁচায় কিন্তু এটা তৈরি করছে। এটাই কিন্তু আমরা এই যে এমন দেখি। তাহলে এই সুতাটাই কিন্তু আসলে এরকম। ঠিক আছে, সুতা না, মাঝে মাঝে এরকম গিট্টু গিট্টু মারা কি প্রোটিন থাকে। তাহলে সুতাটাই কিন্তু ক্রোমাটিন জালিকা। তাহলে ক্রোমাটিন জালিকা আসলে কি দিয়ে তৈরি? কত? এই নিউক্লিয় প্রোটিন বা কি নিউক্লিওজোম, মানে কি এই যে ডিএনএ আর কি প্রোটিন, দুইটা একসাথে মিলে তৈরি। লেটারাই দেখো যে নিউক্লিওজোম বলছে, কারণ কি এখানে নিউক্লিক অ্যাসিড আছে আর এখানে প্রোটিন আছে, তাই না? 8টা প্রোটিন এখানে আছে, কিন্তু উপরে 4টা নিচে 4টা। এই এরাই যখন অনেক পেঁচায় তখন এমন তৈরি করে, আরো পেঁচায় দেখো এমন তৈরি করে, আরো পেঁচায় পেঁচায় লাস্টে এই যে এটা নিচেরটা মানে ক্রোমোজোম তৈরি করে। ঠিক আছে, তো যেই জায়গা বেশি পেঁচানো সেটা হলো কি হেটারোক্রোমাটিন, যেটা কম পেঁচানো এটা হলো ইউক্রোমাটিন। তাহলে ইউ মানে ভালো, হেটারো মানে খারাপ। ইউ মানে ভালো, ভালো মানে কি? কম পেঁচানো, তাই না? তো যেটা কম পেঁচানো আর যার মধ্যে প্যাচ কম আছে সে তো অ্যাক্টিভ, তাই না? সে তো ভালো মানুষ, অ্যাক্টিভ, তাহলে সে হলো সক্রিয় ডিএনএ ধারণ করে। আর যে হেটারো, হেটারো মানে কি? ইউ মানে তো ভালো মানে কম পেঁচানো, হেটারো মানে তার মানে কি? খারাপ, তার মানে এরা কি? বেশি পেঁচানো। আর যার মধ্যে প্যাচ আছে সে তো অ্যাক্টিভ না, সে হলো ইনঅ্যাক্টিভ, আকাম্মা, নিষ্ক্রিয়। ঠিক আছে, তাহলে এটা বললাম যে নিউক্লিয়াসম, এটা তাহলে এখান থেকে ক্লিয়ার। ক্রোমাটিড কি? এই যে বাহুগুলো আছে এটা হলো ক্রোমাটিড। এ একটা মিলে একটা ক্রোমাটিড, এ একটা মিলে একটা ক্রোমাটিড। ঠিক আছে, তাহলে যে কোষ বিভাজন টাইমে প্রোফেসে মিলে ক্রোমাটিড তৈরি, এটা দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়াবো। তারপর সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার এই যে ভিতরে যে গোলটা থাকে এটা হলো সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার হলো কি? ভিতরে যে গোলটা থাকে মেইনলি ক্রোমোজোমের মাঝখানে, সেটা হলো কি? সেন্ট্রোমিয়ার, তাই না? সেন্ট্রোমিয়ারের যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের ওখানে একটা খাস থাকে, এটা আমরা মুখ্য কুঞ্চন বলি। ঠিক আছে, তো একটাই মাত্র সেন্ট্রোমিয়ার আসলে থাকে। তো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী কয়েক ভাগে ভাগ করা যায়। কাইনেটোমিয়ার কি? ছোট কাঠনিক অবকাঠামো যেটা থাকে। ক্রোমোমিয়ার কি? ক্ষুদ্র দানাদার এগুলা আছে। আচ্ছা, গৌণকুঞ্জন কি? এখানে বলছে গৌণকুঞ্জনের নিউক্লিয়াস পূর্ণ গঠন অঞ্চল বলে। স্যাটেলাইট কি? এখানে মনে রাখবা সোলার 1 নং ক্রোমোজোম, সেট ক্রোমোজোম। টেলোমিয়ার মানে প্রান্ত, লাস্টে। ঠিক আছে, এটা কি করে? জরা রোধ করে। জরা মানে কি? বয়স্ক হয়ে গেছে। টেলোমারেজ এনজাইম কি করে? এই বয়স্ক যেন না হয়ে এটা রোধ করে। ঠিক আছে, কারণ আসলে এই প্রান্তগুলা মানে একটা টাইমে কি হয়ে যায়, যত হয়ে যাবে তত দেখবা যে কোষ বিভাজনের কমে যায়, কোষ বিভাজন হার কমে যায়। তো কোষ বিভাজনের হার যদি কমে যায় তাহলে কি তোমার যে ত্বক আছে সেগুলোর কোষগুলো আস্তে আস্তে মারা যাবে, সেগুলা আসলে কি উপড়ে যাবে। এই জন্য তখন তোমার বয়স বয়স হয়ে যাবে, মারা যাবে। টেলোমারেজ এনজাইম কি করে? এই জরাটাই আসলে সে কি প্রতিরোধ করে। ঠিক আছে, ম্যাট্রিক্স। এই যে পেলিকল মানে কি? এই যে দেখো ক্রোমোজোমের বাইরে যে পাতলা আবরণ থাকে এটা আমরা পেলিকল বলি। আচ্ছা, এই যে সেন্ট্রোমিয়ারটা আছে, সেন্ট্রোমিয়ার যদি একটা থাকে সেটা হলো মনোসেন্ট্রিক, যেটা কিন্তু স্বাভাবিক, মানে স্বাভাবিকভাবে আমাদের থাকে। যদি 2টা সেন্ট্রোমিয়ার থাকে সেটা হলো ড্রাইসেন্ট্রিক, যেমন কি গমে থাকে। যদি 2 এর বেশি থাকে সেটা হলো পলিসেন্ট্রিক, কই থাকে? কলা গাছে থাকে। যদি ডিফিউজড মানে সুনির্দিষ্ট স্থানে নাই, যেখানে থাকার কথা ছিল সেখানে নেই, সেটাও ডিফিউজড। আর যদি অ্যাসেন্ট্রিক মানে কোনো জায়গাতেই নেই, সুনির্দিষ্ট জায়গায় নাই কিন্তু অন্য জায়গায় থাকলে থাকতে পারে, সেটা হলো ডিফিউজড। আর যেটা কোনো জায়গাতে নেই সেটা হলো অ্যাসেন্ট্রিক। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার। আর সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ভিএলজিআই, এটা তোমরা জানো, ভি হলো কি মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক, এল হলো কি সাবমেটাসেন্ট্রিক, মানে কি মধ্য না, মধ্য থেকে একটু পাশে সরে যাবে, মাঝখান থেকে একটু পাশে সরে গেছে, ফলে কি এল এর মতো হয়ে গেছে।
আর একবারে লাস্টে মানে কি, একবারে লাস্টে যদি থাকে সেটা হলো কি টেলোমিয়ার, টেলোসেন্ট্রিক, তাই না? টেলো মানে লাস্টে, তাহলে একবারে লাস্টে থাকলে আয়ের মতো দেখা যায়। আর লাস্টে যদি একটু আগে থাকে তখন কিন্তু কি জের মতো দেখা যায়। তাহলে এটা হলো কি একবারে লাস্ট না, মানে প্রান্ত না, উপপ্রান্ত। তাহলে উপপ্রান্ত মানে কি, যেটা প্রান্তের একটু আগে, মানে কি জের মতো, তাহলে সেটা দেখতে যায় একরো। আর একবারে লাস্টে যেটা থাকে সেটা প্রান্ত কেন্দ্রিক, দেখতে আয়ের মতো, এজন্য সেটা হলো প্রান্ত কেন্দ্রিক বা কি টেলোসেন্ট্রিক। এই ভিএল তো মনে থাকে, বাট টেলোসেন্ট্রিক আর অ্যাক্রোসেন্ট্রিক উল্টাপাল্টা লাগে, মনে রাখবা টাই দিয়ে, টাই, টিতে টেলো দেখতে হলো কি আয়ের মতো, ঠিক আছে? তাহলে একটা দেখতে জে এর মতো। আমাদের মানে এক্স আর ওয়াই ক্রোমোজোমে যদি কোনো ঝামেলা থাকে তাহলে এই রোগগুলো হয়, এগুলা আমরা দ্বিতীয় অধ্যায়, আমরা দ্বিতীয় পত্রে পড়বো এগুলা, ঠিক আছে? তাহলে ক্রোমোজোমের গঠন কি যে বললাম, নিউক্লিওপ্রোটিন বা নিউক্লিওজোম দিয়ে তৈরি। আর নিউক্লিওজোমে দুইটা জিনিস আছে, একটা হলো নিউক্লিক অ্যাসিড আর একটা হলো কি প্রোটিন। তো নিউক্লিক অ্যাসিড মেনলি ডিএনএ থাকে আর একটা হলো কি আরএনএ থাকে। তো ডিএনএ ম্যাক্সিমাম থাকে 45 ভাগ থাকে, আর আরএনএ খুবই কম থাকে 0 থেকে এত পার্সেন্ট, ঠিক আছে? ডিএনএ আরএনএ পার্থক্য একটু পরে দেখবো। আর প্রোটিনের মধ্যে আছে নিম্ন আণবিক প্রোটিন, উচ্চ আণবিক প্রোটিন, মেনলি হিস্টোন আর নন হিস্টোন প্রোটিন, ঠিক আছে? হিস্টোন আর নন হিস্টোন প্রোটিন মনে রাখবা, এই যে এখানে দেখবা নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ মেনলি থাকে কি ডিএনএ, প্রোটিনের মধ্যে হিস্টোন প্রোটিন নন হিস্টোন প্রোটিন, মেনলি হিস্টোন প্রোটিনই আসলে কি থাকে। আর কিছু উপাদান থাকে, কিছু এনজাইম থাকে, এগুলা তোরা আসে না, ডিএনএ পলিমারেজ আরএনএ পলিমারেজ। আর এই যে প্রোটিনগুলো থাকে হিস্টোন প্রোটিন, ওই যে 8টা হিস্টোন প্রোটিন কিন্তু ছিল, তাই না? আমরা দেখলাম 8টা প্রোটিন, ওই 8টা প্রোটিন কিন্তু এখানে থাকে। যদি একটু মনে রাখো, দেখো এটা থাকে H2 থাকে কয়টা, দুইটা, H4 থাকে দুইটা, H3 থাকে দুইটা, H2 এর মধ্যে আবার দুইটা সাব টাইপ আছে, একটা হলো A একটা হলো B। তো A থাকে দুইটা, B থাকে দুইটা, তাহলে কয়টা হয়ে গেল 8টা। তাহলে এই থাকে হলো 8টা, এই 8টা প্রোটিন। আর পরে 8টা প্রোটিনের মধ্যে মাঝখানে একটা লিঙ্কার থাকে, সেটা তৈরি করে H1, ঠিক আছে? তাহলে H4 হলো দুইটা, H3 হলো দুইটা, H2 এর A দুইটা, H2 এর B দুইটা, এই হলো 8টা। এদের চারপাশে কি হবে, ডিএনএটা পেঁচাবে, তাহলে নিউক্লিয় প্রোটিন তৈরি করবে। এই একটা প্রোটিন মাল আরেকটা প্রোটিন মালের মধ্যে কানেক্ট থাকে অনেক টাইমে কি লিঙ্কার দ্বারা, সেটা হলো H1 তৈরি করে। এটা তোমাদের এই বইয়ে নাই। ক্রোমোজোমকে বংশগতির ধারক আর বাহক বলে, এদের আমরা ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে? তাহলে এই যে এখানে দেখবা যে কোষ বিভাজনের মুখ্য বস্তু কিন্তু ক্রোমোজোম, তাই না? একে বাদ দিয়ে কোষ বিভাজন সম্ভব না, এরে বাদ দিয়ে কোষ বিভাজন সম্ভব না, এই যে মুখ্য ভূমিকা পালন করে। এরপর আর কিছু এখানে আছে, অভিব্যক্তির মূল উপাদান হিসেবে কাজ করে, এগুলাই। এবার দেখবা নিউক্লিক অ্যাসিড, আমরা তো ক্রোমোজোম বললাম, ক্রোমোজোমে দুইটা জিনিস ছিল, একটা হলো প্রোটিন আর একটা হলো ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন মিলেই কি তৈরি করা, পুরা ক্রোমোজোমটা তৈরি করা। এখন আমরা নিউক্লিক অ্যাসিডটা পড়বো, ঠিক আছে? আমরা আরো ভিতরে যাইতেছি, নিউক্লিক অ্যাসিডের ভিতরে দেখবো আবার জিন আছে, তারপরে আমরা জিন পড়বো। তাহলে নিউক্লিক অ্যাসিড দেখো দুই ধরনের আছে। নিউক্লিক অ্যাসিড কি কি আছে, একটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, একটা রাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে নিউক্লিক অ্যাসিড কি কি আছে কত, এখানে দেখবে যে নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেন থাকে 15%, ফসফরাস থাকে 10%। দুই ধরনের, একটা ডিএনএ আর একটা হলো আরএনএ। মেইনলি আরএনএ 90 ভাগ, আরএনএর যে 90 ভাগ সেটা থাকে সাইটোপ্লাজমে, আর 10 ভাগ থাকে কই নিউক্লিওলাসে। নিউক্লিওলাসে 10 ভাগ, 90% সাইটোপ্লাজমে। আর ডিএনএ এর পুরাটাই মেইনলি কি কই থাকে, নিউক্লিয়াসে থাকে। ডিএনএ পুরাটাই থাকে নিউক্লিয়াসে, বাট আরএনএ থাকে 90% সাইটোপ্লাজমে, আর 10% থাকে কি নিউক্লিয়াসে, ঠিক আছে? পুরাটাই কিন্তু নিউক্লিয়াসে থাকতেছে, ডিএনএ কই থাকতেছে কত, ওই যে ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা তো ডিএনএ দিয়েই তৈরি, তাই না? নিউক্লিক অ্যাসিডও কি নাইট্রোজেন জালিত ক্ষার। এখন নিউক্লিক অ্যাসিড, এখন নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ। আমরা তো দেখলাম যে ক্রোমোজোম তৈরি হয় নিউক্লিয় প্রোটিন দ্বারা বা নিউক্লিওজোম দ্বারা। এখন ডিএনএ কি দিয়ে তৈরি হয়, সেটা হলো কি নিউক্লিওটাইড দ্বারা, নিউক্লিও নিউক্লিওটাইড। এই ক্লাসগুলো আমরা এত ভেঙে ভেঙে বিস্তারিত ভাবে করাইছি, আমাদের কিছু ফ্রি ক্লাস আছে, খুবই ভেঙে ভেঙে চিত্র আকারে আমরা দেখাইছি। এখন তো আসলে এত দেখো অনেকটা টাইম হয়ে গেছে, তাই না? তাহলে প্রত্যেকটা ক্ষুদ্রতম একক কি নিউক্লিওটাইড। এই টাইড মানে কি তিন, তার মানে নিউক্লিওটাইড তিনটা জিনিস দিয়ে তৈরি। কি কি দিয়ে তৈরি কত, নিউক্লিওটাইড তিনটা জিনিস দিয়ে, একটা হলো পেন্টোজ সুগার মানে 5 কার্বন বিশিষ্ট সুগার, একটা হলো ফসফরিক অ্যাসিড, আরেকটা হলো কি নাইট্রোজেন বেস। এই তিনটা জিনিস দিয়ে, এই যে নাইট্রোজেন ঘাটিত ক্ষার দেখো, একটা হলো নাইট্রোজেন বেস, একটা হলো পেন্টোজ সুগার, আর একটা হলো ফসফরাস। তো নাইট্রোজেন ঘটিত বেস আছে আবার দুই ধরনের, একটা হলো পিউরিন, একটা হলো পাইরিমিডিন, তাই না? পিউরিন হলো কি 2 রিং বিশিষ্ট, পাইরিমিডিন হলো কি 1 রিং বিশিষ্ট। পিউরিনের মধ্যে কি আছে, অ্যাডেনিন আর গুয়ানিন। পাইরিমিডিনের মধ্যে কি আছে কত, সাইটোসিল, থায়ামিন আর কি ইউরাসিল, তাই না?
আর পেন্টোজ সুগার আবার দুই ধরনের, একটা হলো কি রাইবোজ সুগার আর একটা ডিঅক্সিরাইবোজ সুগার। পেন্টোজ মানে 5 কার্বন, তাহলে রাইবোজেও 5 কার্বন আছে, ডিঅক্সিরাইবোজে 5 কার্বন আছে। পার্থক্য কি কত? রাইবোজ সুগারে যে 2 নাম্বার কার্বন আছে সেখানে OH থাকে, বা ডিঅক্সিরাইবোজের যে 2 নাম্বার কার্বন শুধু একটা হাইড্রোজেন থাকে। তাহলে ডি মানে কি হ্রাস বা কমে যাওয়া, ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সি মানে কি একটা অক্সিজেন কমে গেছে। তো 2 নাম্বার কার্বনে OH থাকার কথা, কিন্তু ওখানে দেখো অক্সিজেন নাই, তার মানে ডিঅক্সিরাইবোজ সুগারে কি একটা অক্সিজেন কম থাকে, এই জন্য নাম ডিঅক্সিরাইবোজ। কোন কার্বনে? 2 নাম্বার কার্বন। ঠিক আছে, তো এই যে একটা রাইবোজ সুগার দেখলাম, এই রাইবোজ সুগার দেখলে এই রাইবোজ সুগারের সাথে দুইটা জিনিস যুক্ত হবে, কি? একটা হলো নাইট্রোজেন বেস আর একটা হলো কি ফসফরিক অ্যাসিড। তো এই যে নাইট্রোজেন বেসটা সেটা যুক্ত হয় 1 নাম্বার কার্বনে নাইট্রোজেন বেস, আর এই যে 5 নাম্বার কার্বনে সেটা হয় ফসফেট। তাহলে এটাই হয়ে গেল একটা কি নিউক্লিওটাইড। ঠিক আছে, তাহলে একটা নিউক্লিওটাইডের 1 নম্বরে যুক্ত হয় কি নাইট্রোজেন বেস, মানে ওই পিউরিনের পাইরিমিডিনে কিউ এসে যুক্ত হবে, আর 5 নম্বরে যুক্ত হবে কি ফসফেট। তাহলে এটাই হলো একটা নিউক্লিওটাইড। এরকম অনেকগুলো নিউক্লিওটাইড একটার সাথে আরেকটা জোড়া লাগে, একটার সাথে আরেকটা জোড়া লাগে, জোড়া লাগে একটা লম্বা কি তৈরি করে, পলিনিউক্লিওটাইড। অনেকগুলো নিউক্লিওটাইড লম্বা ভাবে যুক্ত হয়ে একটা পলিনিউক্লিওটাইড তৈরি করে। তো ডিএনএ মানে কি দুইটা এরকম পেঁচানো থাকবে, তার মানে দুইটা পলিনিউক্লিওটাইড থাকবে, ওই দুইটা পলিনিউক্লিওটাইড নিজেদের মধ্যে পেঁচায় ডিএনএ তৈরি করে। আর আরএনএ তে একটাই পলিনিউক্লিওটাইড থাকে, তাহলে আরএনএ তে ওই একটাই পলিনিউক্লিওটাইড চেইন থাকে। ঠিক আছে, তাহলে দেখো এই যে পেন্টোজ সুগার দুই ধরনের আছে, নাইট্রোজেন গঠিত বেস আর ফসফরিক অ্যাসিড। তাহলে পেন্টোজ সুগার দেখো যে রাইবোজ সুগার আর ডিঅক্সিরাইবোজ সুগার, পার্থক্য কি? 2 নাম্বার কার্বনে আমার যদি শুধু এইচ থাকে তার মানে ডিঅক্সিরাইবোজ, আর শুধু যদি ওএইচ থাকে তার মানে কি রাইবোজ সুগার। তাহলে সুগারে গেল, এই যে এখানে বলছে 2 নাম্বার কার্বনে অক্সিজেন অনুপস্থিতি থাকে ডিঅক্সিরাইবোজ। নাইট্রোজেন গঠিত বেস কে কে আছে? পিউরিন আর কি পাইরিমিডিন। যার নাম ছোট পিউরিন তার রিং বড়, 2 রিং। যার নাম বড় তার রিং ছোট, 1 রিং। পিউরিন আছে 2 জন, এ আর জি, অ্যাডেনিন আর কি গুয়ানিন, একবারে ক্লিয়ার। আর পাইরিমিডিন কি আছে? থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল। মনে রাখবা বন্ধন সবসময় তৈরি হয় পিউরিনের সাথে পাইরিমিডিনের। ঠিক আছে, তাহলে পিউরিনের সাথে কি সবসময় পাইরিমিডিন, তাহলে পিউরিনের একজনের সাথে পাইরিমিডিনের একজন, তাহলে পিউরিনের অ্যাডেনিনের সাথে পাইরিমিডিনের কে লাগবে কত? জি লাগবে। ঠিক আছে, আর পিউরিনের তাহলে বাকি কে থাকলো? গুয়ানিনের সাথে পিউরিনের অ্যাডেনিন, তাই না? অ্যাডেনিন আর গুয়ানিন। আচ্ছা, অ্যাডেনিন আর গুয়ানিন এতে তাহলে ই লাগবে না, থায়ামিন লাগবে। ঠিক আছে, টি। তাহলে পিউরিনের অ্যাডেনিনের সাথে পাইরিমিডিনের লাগবে কে? থায়ামিন। ঠিক আছে, আর পিউরিনের গুয়ানিনের সাথে পাইরিমিডিনের লাগবে সি, সাইটোসিন। ঠিক আছে, তাহলে কি ইউরেসিল বাকি থাকলো না? ইউরেসিল আসলে লাগেই না, কেন কও তো? কারণ এই যে দুইটা অ্যাটাচ খাইতেছে, এটা কোথায় অ্যাটাচ খায় জানো? এই যে আমি একটা পলিনিউক্লিওটাইড চেইন তৈরি করলাম অনেকগুলো নিউক্লিওটাইড মিলে, এই যে আরেকটা পলিনিউক্লিওটাইড চেইন। তো এই পলিনিউক্লিওটাইড চেইনে কি এখানে আসলে অনেকগুলো কি নিউক্লিওটাইড আছে, ওই নিউক্লিওটাইডের কিন্তু 1 নাম্বার কার্বনে কি নাইট্রোজেন বেস আছে, ধরলাম একটা করেই তো বেস থাকবে। তাহলে ধরলাম এই নিউক্লিওটাইডের মধ্যে আছে এ, এই নিউক্লিওটাইডে আছে কি জি, এই নিউক্লিওটাইডে আছে কি সি, এই নিউক্লিওটাইডে আছে কি টি, তাই না? আবার এদেরও তো এরকম একটা থাকবে। তাহলে আসলে বন্ধন তৈরি হয় এই একটা পলিনিউক্লিওটাইডের এই পাশে একটা নাইট্রোজেন বেসের সাথে এই একটা নাইট্রোজেন বেসে। ঠিক আছে, তো ইউরাসিল, ইউরাসিল থাকে আরএনএ তে। তো আরএনএ তো মাত্র একটাই চেইন, তাহলে তার কি আরেকজনের সাথে জোড়া লাগার দরকার আছে? তার কি এই হাইড্রোজেন বন্ধনগুলো তৈরি করার দরকার আছে? না। এই জন্য ইউরাসিল কি করে আরেকজনের সাথে অ্যাটাচ খায় না, এই জন্য এর সাথে সবসময় টি, সি এর সাথে জি। ইউরাসিল থাকে কোথায়? আরএনএ তে। ঠিক আছে, তাহলে আরএনএ তে ইউরাসিল থাকে, তাহলে আরএনএ তে থাকে নাকি? সেটা হলো থায়ামিন। তাহলে মনে রাখবা থায়ামিন কই থাকে কত? ডিএনএ তে। আর আরএনএ তে কি থাকবে? ইউরাসিল থাকবে। ঠিক আছে, এই যে দেখবা ডিএনএ তে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন আর সাইটোসিন, কে কার সাথে বন্ধন লাগে দেখাইছি। আর আরএনএ তে দেখো থায়ামিনের বদলে থাকে ইউরাসিল, খুবই এটা আসে। তাহলে এটা তোমরা আসলে করে ক্লিয়ার কার কার সাথে বন্ধন তৈরি হয়। দ্বি বন্ধন আর কিন্তু 3 বন্ধন, হাইড্রোজেন বন্ধন কিন্তু এটা তৈরি হইতেছে একটা চেইনের সাথে আরেকটা চেইন। ঠিক আছে, তো এবার আসলে নিউক্লিওসাইড, ওই যে আমরা বললাম না একটা হলো সুগারের সাথে আমরা একটা নাইট্রোজেন বেস আর একটা ফসফেট দিতেছি, সুগারের সাথে যখন শুধু নাইট্রোজেন বেস থাকবে, ফসফেট এখানে অ্যাড হয় নাই, সেটা হলো নিউক্লিওসাইড। তাহলে এই যে দেখো একটা সুগার, এই সুগারে 1 নাম্বার কার্বনে দেখো এই যে একটা নাইট্রোজেন বেস যুক্ত হয়েছে, 2 রিং বিশিষ্ট, মানে কি সে পিউরিনের কেউ হবে, পিউরিন, তাই না? এ আর জি অথবা যে কেউ হোক। তার মানে একটা সুগারের সাথে যখন একটা বেস থাকবে শুধু 2 জন, তখন সেটা হলো নিউক্লিওসাইড। তাহলে যে নাইট্রোজেন গঠিত বেস আর পেন্টোজ সুগার, ফসফেট কিন্তু থাকবে না, এটা হলো নিউক্লিওসাইড। আর এই নিউক্লিওসাইডের 5 নম্বর কার্বনে যখন কি হয়ে যাবে, একটা ফসফেট যুক্ত হবে, তখন সেটা নিউক্লিওটাইড হয়ে যাবে। তার মানে নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড এর সাথে যদি কি ফসফেট যুক্ত হয় তখন কিন্তু কি নিউক্লিওটাইড হয়ে যায়, নিউক্লিওটাইড।
নিউক্লিওটাইড, ঠিক আছে? তাহলে গেল। এবার এখানে দেখো নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড তুমি কেমনে চিনবা, দেখো একটু মনোযোগ দাও। এখানে লেখা আছে দেখো অ্যাডিনোসিন মনোফসফেট। দেখো অ্যাডিনো মানে কি, এখানে অ্যাডেনিন, অ্যাডেনিন কি আছে কত, অ্যাডেনিন নাইট্রোজেন বেস আছে। তাহলে অবশ্যই অ্যাডেনিন বেস যেহেতু আসছে, সে অবশ্যই একটা কি সুগারের সাথে যুক্ত হয়েছে। এটা চোখ বন্ধ করে সে একটা সুগারের সাথে যুক্ত হয়েছে। দেখো এই যে লাস্টের সিন, এই সিন দ্বারা বোঝাই হলো সুগার, ঠিক আছে? তাহলে এই যে অ্যাডেনিন আছে এখানে, এখানে আছে কি অ্যাডেনিন আছে, এখানে একটা সুগার আছে, এখানে মনোফসফেট মানে একটা ফসফেট আছে। তাহলে ফসফেটও আছে, সুগারও আছে, নাইট্রোজেন বেসও আছে, তিনজনই আছে। তার মানে কি আর হলো নিউক্লিওটাইড, তার মানে আর হলো কি নিউক্লিওটাইড। ক্লিয়ার? আর হলো নিউক্লিওটাইড। কিন্তু এই নিউক্লিওটাইড, এই নিচেরটা একটু তাকাও, দেখো এখানে দেখো যে অ্যাডেনিন আছে, সিন আছে মানে কি সুগার আছে, সিন দন্তের সাথে সুগার, আর ফসফেট আছে, তার মানে এরাও হলো কি নিউক্লিওটাইড। কিন্তু এর আগে দেখো ডিঅক্সি আছে, তার মানে এর যে সুগারটা এটা কিন্তু ডিঅক্সিরাইবোজ। তাহলে এর যে সুগারটা ডিঅক্সিরাইবোজ, তার মানে কি এটাও একটা নিউক্লিওটাইড। কিন্তু এই যে নিউক্লিওটাইডটা সেটা কিন্তু কার কত, এটা হলো ডিএনএ। এটা হলো কার, এটা কিন্তু ডিএনএ তৈরি করতে পারবে। কিন্তু এর যে সুগার সেটা কিন্তু আগে ডিঅক্সি আছে না, তার মানে শিওর থাকে এটা কিন্তু রাইবোজ সুগার। তার মানে এই যে নিউক্লিওটাইডটা সেটা কিন্তু আরএনএ গঠন করে, ঠিক আছে? তাহলে পার্থক্য এটাই। তাহলে ডি থাকলে কি ডিঅক্সিরাইবোজ সুগার, আর না থাকলে রাইবোজ সুগার। তাহলে ওটা হলো কি অবশ্যই আরএনএ এর। তারপর সিন আছে মানে সুগার, অ্যাডেনিন আছে মানে নাইট্রোজেন বেস, লাস্টে একটা মনোফসফেট আছে এটা। এন্ড উপরে তুমি যদি দেখো, এখানে দেখো শুধু অ্যাডেনিন আছে। তাহলে অ্যাডেনিনতে কি অ্যাডেনিন বেস, আর সিনতে হলো কি সুগার। তাহলে আমি একটু আগেই বললাম সুগারের সাথে যখন শুধু নাইট্রোজেন বেস আসবে তখন সেটাকে আমরা কি বলবো, নিউক্লিওসাইড বলবো। যদি লাস্টে মনোফসফেট ফসফেট আসে তখন কিন্তু নিউক্লিওটাইড হবে। তাহলে দেখা যায় গুয়ানোসিন মানে কি, সুগারের সাথে আমার শুধুমাত্র কি আছে, সুগারের সাথে আমার গুয়ানিন বেস আছে, তার মানে সুগার আর বেস নাইট্রোজেন বেস, তার মানে কি নিউক্লিওসাইড। এটা কিন্তু কি আরএনএ এর, কারণ কি কত আগে ডি নেই, ঠিক আছে? ডি থাকলে কি ডিঅক্সিরাইবোজ সুগার হইতো, যেটা ডিএনএ থাকে, আর রাইবোজ সুগার থাকে আরএনএ তে, ডিঅক্সি ডিঅক্সিরাইবোজ সুগার থাকে ডিএনএ, বুঝছো? তাহলে ডিএনএ আরএনএ পার্থক্য কি কত, ডিএনএ তৈরি নিউক্লিওটাইড দিয়ে, আরএনএ তৈরি নিউক্লিওটাইড দিয়ে। কিন্তু ডিএনএ নিউক্লিওটাইডের মধ্যে যে নাইট্রোজেন বেস গুলো আছে সেটার মধ্যে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল থাকতে পারবে না। আর আরেকটা এটা হলো নাইট্রোজেন বেসের, আর তার যে সুগারটা আছে সেটা ডিএনএ এর অবশ্যই ডিঅক্সিরাইবোজ সুগার, মানে দুই নম্বরে শুধু হাইড্রোজেন থাকা লাগবে, ঠিক আছে? আর আরএনএ তে কি থাকবে, নাইট্রোজেন বেস গুলো থাইমিনের বদলে কি থাকবে, ইউরাসিল, আর সুগারটা হবে কি রাইবোজ সুগার, ঠিক আছে? এটাই আসলে দুই জায়গাতে পার্থক্য। ক্লিয়ার? এবার এই যে একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইড যুক্ত থাকতেছে, সেটা হলো কি বন্ধনের মাধ্যমে কত, ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে। কি বন্ধন, ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে হয়। এই ফসফোডাইএস্টার বন্ধন আমরা এত সুন্দর করে ভাঙা ভাঙা দেখাইছি, তাহলে এখন আর দেখাবো না, ঠিক আছে? মনে রাখবা ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হয়ে পুরো একটা পলিনিউক্লিওটাইড চেইন তৈরি করতেছে। এই পাশে একটা পুরো নিউক্লিওটাইড চেইন, আর এই দুইটা যুক্ত হচ্ছে কোন বন্ধনের মাধ্যমে, হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে, তাই না? ওই যে এটি সিজি কি দুই বন্ধন আর তিন বন্ধন হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে হইতেছে। তাহলে একটা আর একটা যুক্ত হয় হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। বাট একটার মধ্যে নিউক্লিওটাইড গুলো যুক্ত হয় কি ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে। কত ফসফোডাইএস্টার বন্ধন কত, 3 5, মানে একটা নিউক্লিওটাইডের 3 আর আরেকটা নিউক্লিওটাইডের 5। তো ডিএনএ এগুলো আমরা বললাম, ডিএনএ তো এগুলো আমরা বলছি বংশগতি বস্তু, জীবনের আণবিক ভিত্তি বলে। তাহলে একটা ডিএনএ তো যতগুলা এ থাকবে ততগুলাই কিন্তু টি থাকবে, কারণ এর সাথে তো টি বন্ধন তৈরি করে। সিঙ্গেল একটা এ থাকে তো লাভ নাই যদি টি না থাকে, তাই না? তাহলে যতগুলো সি থাকবে ততগুলাই জি থাকবে। এটারে কি চারগাউস রুল বলে, ঠিক আছে? চারগাউস রুল, যতগুলো এটা থাকবে ততগুলো আরেকটা থাকবে। এই যে এখানে এই মডেল দেওয়া আছে, ঠিক আছে? এই মডেলে আমি খুবই ভাঙায় ভাঙায় আমাদের একাডেমিক ক্লাসগুলো পড়াইছি। এই জিনিসগুলো দেখো, ডিএনএ ডাবল হেলিক্স মডেল, ডিএনএ কি ডাবল হেলিক্স মডেল, কে দেয় কত, ওয়াটসন ও ক্রিক। কে দেয়, ওয়াটসন আর ক্রিক দেয় ডাবল হেলিক্স মডেল, ওয়াটসন আর ক্রিক দেয়। মনে রাখবা ডিএনএ ডাবল হেলিক্স মডেল ওয়াটসন আর ক্রিক দেয়। এখান থেকে কিছু এমসিকিউ মনে রাখা লাগবে এই ডাবল হেলিক্স মডেল থেকে। সেটা হলো এই যে দেখো, এই যে একটা প্যাচ এরকম এরকম এরকম, তাই না? এরকম 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 এরকম, এই যে এখান থেকে আবার ঘুরে আবার যে এখানে আসতেছে এটুকুই একটা পুরা প্যাচ না, দেখো এই যে ঘুরে 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 আবার ওই প্রথমেই আইছে। তাহলে এটুকু একটা পুরা প্যাচ, এটা বলে একটা পূর্ণ ঘূর্ণন। এই পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত, এই পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য দেখবা 34 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? তাহলে পুরো একটা প্যাচ 34 অ্যাংস্ট্রম। এখন এই একটা পূর্ণ ঘূর্ণনে এরকম 10টা কিন্তু কি এটি সিজি বন্ধন থাকে। এই পাশে একটা এ, এই পাশে একটা সি, একটা, তারপর দুইটা, তারপর তিনটা, তারপর চারটা, পাঁচটা, এরকম করে 10টা কিন্তু কি জোড়া থাকে। 10 জোড়া নিউক্লিওটাইড থাকবে, ঠিক আছে? 10 জোড়া নিউক্লিওটাইড থাকে।
তাহলে টোটাল কি এই একটা ঘূর্ণনে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। তো আমরা জানি 10 জোড়া নিউক্লিওটাইড মানে কি, এক এক জোড়া মনে করো যদি এটি থাকে তাহলে আরেকটা থাকবে সিজি, তাই না? এটি মানে এক জোড়া, সিজি মানে আরেক জোড়া, এরকম করে টোটাল 10 জোড়া থাকে। তাহলে এটির পরে সিজি থাকে, তাহলে এ আর টি আমরা বলছিলাম দ্বিবন্ধন, তাই না? আর সি আর জি কিন্তু কি তিন বন্ধন। তাহলে এরকম তো 10টা থাকে, তার মানে 10টার মধ্যে 5টা থাকে এটি আর 5টা থাকে কি সিজি। তাহলে 5টা এটিতে 5 দুগুণে 10টা হলো হাইড্রোজেন বন্ধন, আর 5টা সিজিতে 3 5 15টা হাইড্রোজেন বন্ধন। তাহলে 15 আর 10 25, তাহলে টোটাল হাইড্রোজেন বন্ধন সংখ্যা 25টা। তাহলে একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম, টোটাল 10টা নিউক্লিওটাইড থাকে, বন্ধন থাকে 25টা। তাহলে একটা নিউক্লিওটাইড আর আরেকটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত? পুরোটার দূরত্ব যদি 34 অ্যাংস্ট্রম হয়, তাহলে পরপর দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? 10 দিয়ে ভাগ করো, 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম, ঠিক আছে? এবার আসো ব্যাস। ব্যাস মানে কি কত? এই যে সব থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে লম্বা দূরত্ব, সব থেকে বড় যে দূরত্বটা, ফাঁকা জায়গার যে দূরত্ব, সেটাই হলো ব্যাস, সেটা হলো 20 অ্যাংস্ট্রম। তাহলে পূর্ণ একটা ঘূর্ণনে 34 অ্যাংস্ট্রম, এর মধ্যে 10টা নিউক্লিওটাইড থাকে, 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, 25টা হাইড্রোজেন বন্ধন থাকে, একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, আর ব্যাসার্ধ হলো 20 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? এখানে আর কিছুই বলা লাগবে না, ঠিক আছে? দেখো সবগুলা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ডিএনএ এর কাজ এগুলো রিডিং করে নেবা। এই যে প্রতিলিপি তৈরি, প্রোটিন তৈরি, হ্যান তৈরি, এগুলা করবে। এবার দেখবা আরএনএ এর গঠন। তো আরএনএ আমরা বললাম 90% থাকে সাইটোপ্লাজমে, 10% থাকে নিউক্লিয়াসে, ঠিক আছে না? ডিএনএ কে মাস্টার মলিকিউল বলে। এখানে কি রাইবোজ সুগার থাকবে, ডিঅক্সিরাইবোজ থাকবে না, আর এখানে ইউরাসিল থাকবে থায়ামিনের বদলে, তাই না? বাকি সব কিন্তু একই। তাহলে কয় ধরনের আছে ট্রান্সফার? টিআরএনএ। এই যে গঠনটা দেখো কিরকম, টোটাল 5টা বাহু থাকে, 1 2 3 4 5। এই এটারে বলে কি অ্যামিনো অ্যাসিড সংযুক্ত, তার মানে এখানে এসে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয় তিন প্রান্তে অ্যামিনো অ্যাসিড এসে যুক্ত হয়। এটা হলো অ্যান্টিকোডন বাহু, মানে এইখানে সে আসলে স্ক্যান করে যেটা আছে সেই অনুযায়ী অ্যামিনো অ্যাসিড এসে এখানে জোড়া লাগায়, ঠিক আছে? ট্রান্সলেশন প্রক্রিয়া দেখবা। তাহলে 5টা বাহু এখানে থাকে ট্রান্সফার আরএনএ। নিচেরটা অ্যান্টিকোডন, উপরেরটা হলো কি অ্যামিনো অ্যাসিড, মানে 3 অঞ্চল। এই পাশে একটা ডি ফাস, এই পাশে একটা টি ফাস, এই পাশে একটা অতিরিক্ত বাহু। দেখো এটা কিন্তু সিকিউ আসে, একবার দুইবার আসছে। এটা ক্লোভারলিফ মডেল বলে টিআরএনএ। বিজ্ঞানী ক্লোভারলিফ এটা আসলে দেয়। তাহলে যে নিচেরটা অ্যান্টিকোডন, এর কাজ কি? ডিএনএ থেকে মেইনলি টিআরএনএ কাজ কি? কত? প্রোটিন তৈরি করা, ঠিক আছে? ওই যে বললাম অ্যামিনো অ্যাসিড অঞ্চল থাকে মানে কি প্রোটিন তৈরি করে। কোন প্রক্রিয়া প্রোটিন তৈরি করে? ট্রান্সলেশন প্রক্রিয়া প্রোটিন তৈরি করে, ঠিক আছে? ট্রান্সলেশন প্রক্রিয়া প্রোটিন তৈরিতে হেল্প করে। এরপর বার্তাবহ বা মেসেঞ্জার আরএনএ, তাহলে এরা হলো বার্তা বহন করে, ঠিক আছে? মেসেঞ্জার আরএনএ এটা হলো কি, এই যে আরএনএ এই হলো কি প্রোটিন তৈরির ছাঁচ হিসেবে কাজ করে। মানে যারে দেখা দেখি আমরা প্রোটিন তৈরি করি, সেটা হলো কি এই ট্রান্সলেশন প্রক্রিয়াতে প্রোটিন তৈরি হয়। তাহলে যে আরএনএ কে দেখে প্রোটিন তৈরি হয় সেটা হলো কি এমআরএনএ, ঠিক আছে? মেসেঞ্জার আরএনএ। তাহলে সে ওই জন্য টেমপ্লেট হিসেবে কাজ করতেছে, মানে সামনে যারে দেখে দেখে আমি করতেছি। তাহলে 3 অঞ্চল আর 5 অঞ্চল থাকে, একটা টেইল একটা ই, ঠিক আছে? এই যে কি কাজ করে? প্রোটিন তৈরির ছাঁচ হিসেবে কাজ করে। তারপর এখানে বংশগতিও দরকার নাই, এগুলো এত দরকার নেই, আয়রনের দরকার নেই। আয়রনের কাজ কি? প্রধান কাজ প্রোটিন তৈরি করা, অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ স্থানান্তর করা। ডিএনএ এর পার্থক্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এইচএসসির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলো ম্যাক্সিমাম আমরা দাগাই দিছি, ভালো করে পড়বা এটা, ভালো করে এইচএসসির জন্য, ঠিক আছে? ঘ নাম্বারে আসে। এবার আসে রেপ্লিকেশন। একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ আমি কপি তৈরি করতে চাই, এটাই হলো রেপ্লিকেশন বা প্রতিলিপন বা কি অনুলিপন। একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ কপি তৈরি করতেছে 3 পদ্ধতিতে হয়। একটা হলো সংরক্ষণশীল, মানে একটা ডিএনএ যা আছে আরেকটা ডিএনএ হুবহু সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। অর্ধ সংরক্ষণশীল, মানে নতুন আমি যেটা তৈরি করলাম সেটা মাতৃ ডিএনএ এর সাথে পুরোপুরি মিল থাকবে না। এই নতুন ডিএনএ এর একটা লাইন মাতৃ ডিএনএ এর সাথে মিল থাকবে, আর আরেকটা সূত্রক মিল থাকবে না, নতুন তৈরি হবে, বুঝছো? আর বিচ্ছরণশীল, মানে জায়গায় জায়গায়, মানে দেখো এই যে এটা কি মাতৃ ডিএনএ, এখান থেকে যে দুইটা ডিএনএ তৈরি করছি, ওই ডিএনএ দেখো একটুক জায়গায় কিন্তু মায়ের মতো, আবার একটুক জায়গায় নতুন, তাই না? আবার একটুক জায়গায় নতুন, এই যে একটুক জায়গায় মায়ের মতো, একটা জায়গায় নতুন। কিন্তু এটাতে দেখো যেটা অর্ধ সংরক্ষণ, দেখো এই যে একটা লাইন পুরাটাই কিন্তু মায়ের মতো, আর একটা লাইন কিন্তু পুরাটাই নতুন। এখানে দেখো একটা লাইন পুরাটা মায়ের মতো, একটা নতুন। তাহলে অর্ধ সংরক্ষণ মানে কি অর্ধেক, একটা লাইন মিল আছে, একটা লাইন নতুন তৈরি হয়েছে। বিচ্ছুরণশীল মানে কি দুইটারই জায়গায় জায়গায় তৈরি হয়েছে, জায়গায় জায়গায় পুরাতন আছে। আর কনজারভেটিভ মানে কি দুইটারই দেখো এই যে পুরো ওইরকমই আছে, হুবহু ওইরকম, এটা হলো সংরক্ষণশীল। বাস্তবে ডিএনএ কি অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয় আমাদের শরীরে।
মেনলি ডিএনএ কি প্রক্রিয়া হয়, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়। ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন ইজ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়। তাহলে এই যে দুইটা বিজ্ঞানী দেখো তারা প্রমাণ করছে ইকোলি ব্যাকটেরিয়াতে সর্বপ্রথম অর্ধ সংরক্ষণশীল প্রমাণ করেন। ঠিক আছে, আর সুয়েকাকি মানব হেলা কোষে আর সাইমন ক্লামাইডোমোনাস শৈবালে প্রথম এটা আবিষ্কার করেন। তাহলে এইটার ঘ নাম্বারে আসে, এটা আমরা এত কিছু বলতেছি না, মনে রাখা শুধু প্রতিলিপি করা। ঠিক আছে, এখানে অনেক কিছু আছে, এগুলো আমরা এত কিছু, এটা আমাদের এই ভিডিও আছে এইচএসসির জন্য, ওটা আমি লিঙ্কটা দিয়ে দিব, ওটা এখানে দিয়ে দিলাম। কয়েকটা জিনিস এটার জন্য লাগে মনে রাখবা। এখানে হলো কি দেখবা, এই যে হেলিকেস, প্রাইমেস, এস বিপি, গাইরেস, টপোআইসোমারেস, ডিএনএ পলিমারেস, এই জিনিসগুলো লাগে মনে রাখবা। শোনো, এখানে হেলিকেস এনজাইম সে হলো কি করবে, এই যে প্যাচটারে খুলে দেবে, হেলিকেস এনজাইম প্যাচটারে খুলে আলাদা করে দিল। এখন আলাদাটা আবার জোড়া লাগতে পারে, তাই না, পেছানো জিনিস। তাহলে ওই পুনরায় যেন জোড়া না লাগে এটারে প্রিভেন্ট করবে কে, এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে, তাহলে হেলিকেস কি করলো, হাইড্রোজেন বন্ধনগুলোরে ভেঙে দিল, এই যে মাঝখানে তো হাইড্রোজেন বন্ধন ছিল এটারে ভেঙে দিয়ে আলাদা করে দিল হেলিকেস। তাহলে হেলিকেস হাইড্রোজেন বন্ধন ভেঙে আলাদা করে দেয়, এগুলো অবশ্যই প্রত্যেকটা লিখে নিবা। তারপর পুনরায় যেন জোড়া না লাগে এই জন্য এটারে প্রিভেন্ট করে কে, এই যে দেখো গোলগুলো আমি দিয়ে দিছি, মানে কি এসএসবিপি, এই প্রোটিনগুলো দিয়ে আমরা আটকে রাখছি। ঠিক আছে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এরপরে আসবে প্রাইমেস, প্রাইমেস আইসা কি করবে, কত প্রাইমেস মানে কি, এখানে অনেকগুলো নিউক্লিওটাইড আছে, সে আইসা এই একটা ওরে দেখা দেখি নতুন একটা লাইন তৈরি করার চেষ্টা করবে প্রাইমেস। ঠিক আছে, তো সে মেনলি সূচনা করবে, প্রাইমেসটা প্রথমে যুক্ত করবে, এরপরে আসবে ডিএনএ পলিমারেজ, সে তখন একটা করে নিউক্লিওটাইড যুক্ত করে নতুন একটা লাইন তৈরি করে দেবে। ঠিক আছে, মাঝখানে ওয়াই আকৃতি রয়েছে, এটা হলো রেপ্লিকেশন ফর্ক। ঠিক আছে, এই যে রেপ্লিকেশন ফর্ক, এগুলা হলো এইচএসসির জন্য ক্লাস। টপোআইসোমারেজ কি, মাঝে মধ্যে যখন এই যে এটা আস্তে আস্তে কি হবে, এটা আস্তে আস্তে ওপেন হইতেছে, নতুন লাইন তৈরি হইতেছে, আরো ওপেন হইতেছে, আরো ওপেন হইতেছে, এমনি আরো ওপেন হইতেছে। তো একটা টাইমে ঠিক ওপেন হওয়ার যে সামনের জায়গাটা সেটা খুব বেশি কুণ্ডলিত হবে, যে এরকম এরকম, তো তাই না, এরকম এরকম এরকম। তাহলে এরকম এই জায়গাটা আলাদা আছে, যখন এটা আরো ঢুকতে ঢুকতে এই জায়গা পর্যন্ত আলাদা হয়ে যাবে, তখন এই জায়গাতে একটা চাপ পড়বে। ঠিক আছে না, দুইটা দড়ি একসাথে পেঁচাইছো, দড়ি দুইটা যখন আমরা টানবা নিচের দিকে দেখবে আরো চাপ পড়ছে, অনেক বেশি ওরা কয়েলিং হয়ে যাবে। তো টপোআইসোমারেজ কি করে, ওই ফার্দার যে কয়েলিংটা আছে, সুপার কয়েলিং পেঁচায় আছে, ওটারে প্রিভেন্ট করে। ঠিক আছে, ফার্দার যে কয়েলিংটা আছে এটা টপোআইসোমারেজ কি করে, পুনরায় যেন ওরা পেঁচায় একসাথে না যায়, পেঁচাইতে দেয় না। ঠিক আছে, তাহলে এই যে এটা আসলে অনেক প্রক্রিয়া মনে রাখবা, যদি 3 থেকে আর হয় তাহলে ওটা 8 থেকে 3 হবে। আরেকটা জিনিস মনে রাখবা যে প্রাইমার সবসময় 3 প্রান্তে যুক্ত হয়। প্রাইমার কোন প্রান্তে যুক্ত হয় কত, সবসময় 3 প্রান্তে। এই যে প্রাইমার দেখো, এই যে দেখো এটা হলো প্রাইমেস, তাই না, তাহলে প্রাইমেসটা দেখো এই যে 3 প্রান্তে যুক্ত হয়েছে না, তাহলে প্রাইমার 3 প্রান্তে যুক্ত হয়, অল টাইম 3 প্রান্তে যুক্ত হয়। তাহলে 3 প্রান্তে যেখানে আছে ওটাতে যুক্ত হবে, বাট 5 প্রান্তে যেটা আছে এটাতে যুক্ত হতে পারছে না, তখন এটারে কয়েকটা ভাগে ভাঙবে, ভাঙার পর তাহলে কি, এটা 3 এটা 5, আবার এটা 3 এটা 5, তো এই 3 প্রান্তগুলোতে যুক্ত হবে, এটারে কমপ্লিট করবে, আবার এখানে যুক্ত হবে, আবার এটা কমপ্লিট করবে, আবার এখানে যুক্ত হবে, আবার এটা কমপ্লিট করবে। তার মানে কি 5 প্রান্ত যেটা ওটাতে ভেঙে বারবার যুক্ত হইতেছে, এই জন্য ওটারে আমরা বলি ল্যাগিং স্ট্যান্ড। আর 3 প্রান্তে একবার যুক্ত হওয়ার পর লম্বা ভাবে চলতেছে, ওটারে আমরা বলি লিডিং স্ট্যান্ড। আমি আবার বলতেছি, এগুলো আমরা একাডেমিক ক্লাসে পড়াই। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো যে আলাদা হয়ে গেছে এটারে প্রত্যেকটারে আমরা তখন কি বলবো, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো তখন কি হবে, লাইগেস এনজাইমের মাধ্যমে জোড়া লাগবে, লাইগেস মানে জোড়া লাগানি, লাইগেস এনজাইমের মধ্যে জোড়া লাগে লম্বা তৈরি করবে লাস্টে। ঠিক আছে, এইগুলা জিনিস মেডিকেলে কম আসবে। ঠিক আছে, শুধু এই ওভারঅল আমি যা বললাম যতটুকু বললাম এগুলাই আসবে, আর ভিতরে আসবে না। এর ভিতরে আমরা ওই জিনিসগুলোতে বলছি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ঠিক আছে, মেইনলি ল্যাগিং স্ট্যান্ডে তৈরি হইতেছে, 5 প্রান্ত থেকে তৈরি হইতেছে, কিন্তু মনে রাখো। এই যে এখান থেকে টোপোআইসোমারেজ কি করে, অতিমাত্রা পেঁচানো রোধ করে, ডিএনএ হেলিকেস কি করে, প্যাচগুলোরে খুলে দেয়, তাই না, লাইগেস কি করে, ওকাজাকি খন্ডগুলোরে যুক্ত করে, প্রাইমেস কি করে আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডের সাথে যুক্ত করে, ডিএনএ পলিমারেজ কি করে ওই যে লম্বা আসলটা তৈরি করে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং কি করে আবার যান পুনরায় একত্রে না হয় ওই ব্যবস্থা করে। এবার সে ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন মানে কি, রেপ্লিকেশন মানে কি, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করবে, ডিএনএ থেকে ডিএনএ সেম জাতীয় জিনিস তৈরি করবে, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ। ট্রান্সক্রিপশন মানে কি, কত ডিএনএ থেকে আরএনএ তৈরি করা। ঠিক আছে, এটা হলো ট্রান্সক্রিপশন, তাহলে একটা ডিএনএ থেকে আরএনএ তৈরি ওই ওইরকমই প্রসেস, আলাদা হবে, কিন্তু এর আগে আলাদা হওয়ার পর 3 প্রান্ত 5 প্রান্ত দুই জায়গায় নতুন করে আমি দেখে দেখে নতুন দুইটা লাইন বানাইছি, কিন্তু এখানে শুধু আমি একটারে দেখে দেখে একটা লাইন বানাবো, কারণ আরএনএ তৈরি করতেছি একটা লাইন বানাবো। ঠিক আছে, আর ওখানে ডিএনএ পলিমারেজ লাগছে, এখানে আরএনএ পলিমারেজ লাগবে, ওখানে প্রাইমার লাগছে, এখানে প্রাইমার লাগবে না, এখানে ওখানে প্রাইমার লাগছে, এখানে প্রাইমার লাগে না। ঠিক আছে, তো এখানে ডিএনএ সাস লাগে, আরএনএ পলিমারেজ লাগে, ওখানে দেখো ওখানে কিন্তু আমার এটিপি জিটিপি ডিপি এগুলার আগে ছোট হাতের একটা ডি ছিল,
কারণ আমরা বলছি ডি, ডি আগে থাকলে ওটা কিন্তু ডিঅক্সিরাইবোজ, মানে কি ডিএনএ নিউক্লিওটাইড বোঝায়, কিন্তু এদের আগে কিন্তু ডি নেই, তার মানে কি এরা আরএনএ নিউক্লিওটাইড, বুঝছো? প্রথমে যে আমি জিনিসটা বললাম তারা হলো আরএনএ নিউক্লিওটাইড, এই জন্য আগে ডি নেই, ঠিক আছে? আর কিছু সহযোগী প্রোটিন এখানে লাগে। তাহলে এখানে যদি আবার তিনটা ধাপ, ওখানে কি আরএনএ প্রাইমার লাগছে, এখানে প্রাইমার লাগে না, এখানে আরএনএ পলিমারেজ, ওখানে ডিএনএ পলিমারেজ, এখানে আরএনএ পলিমারেজ, ওখানে প্রাইমেস লাগছে, এখানে প্রাইমেস লাগবে না, প্রাইমেসের পরিবর্তে কি লাগে কত, টাটা বক্স, ঠিক আছে? এখানে টাটা বক্স লাগে, এই যে প্রাইমার লাগে না। তারপরে এখানে ওই বরাবর ওরকমই বসে। এখন আমি এখানে যে আরএনএটা পাইলাম, এই আরএনএটা কিন্তু এখনো ভালো না, এই আরএনএর জায়গায় জায়গাতে কি আছে, ইনফরমেশন গ্যাপ আছে। তো যে জায়গাতে আসলে ইনফরমেশন নেই সেটা হলো ইন্ট্রন। ইন্ট্রন মানে কি, কত ইনফরমেশন, ইনফরমেশন নাই। তাহলে এগুলার আমার কাইটা বাদ দিতে হবে, কারণ এই জায়গাগুলো তো আর প্রোটিন তৈরি করতে পারবো না। আমি যে আরএনএটা পাইলাম ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়, এই আরএনএ থেকে কিন্তু আমি আবার প্রোটিন তৈরি করব, ঠিক আছে? কে ওই যেটাকে বললাম না টিআরএনএ কি করে, ওই এমআরএনএ কে টেমপ্লেট হিসেবে কাজ করে প্রোটিন তৈরি করে, ওটা হলো ট্রান্সলেশন প্রক্রিয়া, যেটার পরবর্তী পেজে আছে ট্রান্সলেশন প্রক্রিয়া। তার মানে এই যে আমি প্রোটিনটা কেবল পাইতেছি, এটার আমি কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়া, আবার এই যে আমি আরএনএটা পাইতেছি, এটার কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়া প্রোটিন তৈরি করব। তাহলে আমার এই আরএনএটা অবশ্যই ভালো হইতে হবে, প্রত্যেকটা জায়গায় ইনফরমেশন থাকতে হবে, কারণ ইনফরমেশনটাই তো আসলে প্রোটিন তৈরি করবে, তাই না? প্রোটিনটা এবার আমাদের কাজ করবে। তাহলে এই জায়গায় জায়গায় যে ইন্ট্রন্স আছে এদের কিন্তু ইনফরমেশন নাই, তাহলে এদের কাইটে আমরা বাদ দেবো। এটাকে আমরা বলি স্লাইসিং। কি বলি? স্লাইসিং। স্লাইসিং মানে কি, ওই যে স্লাইসিং মানে কি ইন্ট্রন গুলারের কাইটা বাদ দেওয়া, ইন্ট্রন গুলারের কাইটা বাদ দেওয়া। এখানে দেখবে এখানে লেখা আছে ইন্ট্রন গুলারের কাইটা এক্সন গুলারে রাখবো, তাহলে এক্সনের ইনফরমেশন আছে কিন্তু ইন্ট্রনের ইনফরমেশন নাই। এক্সন গুলা কিন্তু ভালো, এক্সন ভালো, ইন্ট্রন গুলা কিন্তু ভালো না, ইন্ট্রন গুলারের কাইটা বাদ দিতে হবে, এটা হলো সাইসিওজম। তার আগে দেখবা যে 5 কি, এখানে কয়েকটা জিনিস আছে, এই যে পলি এ টেইল, ঠিক আছে, 3 প্রাইম, এই তারপর এখানে কি বলছে, এখানে দেখবা যে 5 প্রাইম ক্যাপিং, 3 প্রাইম টেলিং, মানে 5 প্রান্তে যে প্রথম যে 5 প্রান্ত আছে সেখানে আমার কি 7টা গুয়ানোসাইড নিউক্লিওটাইড আমার যুক্ত করা লাগে, ঠিক আছে? এটা হলো 5 প্রান্তে। আর লাস্টে যে 3 প্রান্ত আছে টেইল, সেখানে আমার কি করা লাগে, কত 50 থেকে 100টা অ্যাডেনিন নিউক্লিওটাইড চেইন যুক্ত করতে হয়, এটাকে আমরা টেইলিং বলি। এটা হলো পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। কারণ ট্রান্সক্রিপশন প্রক্রিয়া আমি যেই আরএনএটা পাইলাম, এমআরএনএটা পাইলাম, এটা এখনো ভালো না। মানে কি জানো, একটু আগে আমরা বললাম না যে ওখানে কাজ করতেছিল ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো কি, কত প্রুফ ফিডিং সিস্টেম আছে। তার মানে সে যদি নিউক্লিওটাইড জোড়া লাগাইতে লাগাইতে ভুল নিউক্লিওটাইড জোড়া লাগায় ফেলে, সে সাথে সাথে ওটাকে সংশোধন করে করতে পারে। কিন্তু আরএনএ পলিমারেজে কোনো প্রুফ ফিডিং সিস্টেম নাই। আরএনএ পলিমারেজে কি, কত প্রুফ ফিডিং নাই, আছে আরএনএ পলিমারেজে প্রুফ ফিডিং নাই। ফলে এখানে আমি যে আরএনএটা তৈরি করি সেটা কিন্তু সংশোধন যে আছে এটা আমি 100% বলতে পারি না। এই জন্য পরে আমার একবার চেক করা লাগে, পরে ভুল জিনিসগুলো শুধরানো লাগে। এই জন্য পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন দরকার, বাট পোস্ট রেপ্লিকেশনাল মডিফিকেশন দরকার নাই, কারণ ওটা আমার তৈরি করার টাইমে চেকিং হয়ে গেছে। এটা কিন্তু তৈরি করার টাইমে চেকিং হয় নাই। তো ডিএনএ পলিমারেজে কি প্রুফ রিডিং কিন্তু নাই, প্রুফ রিডিং নাই, প্রুফ রিডিং নাই, তাই আমার পোস্ট ট্রান্সক্রিপশন মানে কি ট্রান্সক্রিপশনের পরে মডিফিকেশন করা লাগে। একটা হলো মডিফিকেশন 1 মানে পলিমার্জন 1, সেটা হলো কি 3 প্রান্ত যেটা আছে লাস্টে যেটা আছে সেখানে আমি 50 থেকে 100টা নিউক্লিওটাইড অ্যাডেনিন নিউক্লিওটাইড জোড়া লাগাবো, এটাকে আমরা বলি পলি এ টেইল বা টেইলিং। আর 5 প্রান্ত, প্রথম যে প্রান্ত আছে সেখানে 7টা গুয়ানো সিন নিউক্লিওটাইড আমি অ্যাড করাবো, এটাকে আমরা বলি 5 প্রাইম ক্যাপিং। এই দুই লাইন করে লিখলেই কিন্তু হয়েছে। আর লাস্টে স্লাইসিজম, ইন্টারনগুলো আমরা কাটবো, কাটা বাদ দিয়ে দেবো, এরপর বাকিগুলো জোড়া লাগাই দেবো, শেষ, ঠিক আছে? তো এই যে এখানে তারপর আদিকোষ প্রকৃতিকোষ এখানে পড়বা এগুলা। এবার আসলে রিভার্স ট্রান্সক্রিপশন, তাহলে ডিএনএ থেকে আরএনএ মানে কি ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে ডিএনএ যদি তৈরি করে উল্টা আরএনএ থেকে ডিএনএ, তাহলে সেটা হলো কি রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশনের জন্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দরকার। এটা কার কার আছে কত, এটা আমাদের এইচআইভি যে ভাইরাস আছে তার মধ্যে আছে। আরেকটা আছে কার, কত হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, হিউম্যান, তোমাদের বইটা নাই, হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, এই দুইটা আছে। এই জন্য এদের আমরা কি বলবো, কত রেট্রো ভাইরাস, কারণ এরা কি রিভার্স ট্রান্সক্রিপশন করে না, রিভার্স ট্রান্সক্রিপশন করে দেখে এদের আমরা কি বলবো, রেট্রো ভাইরাস, রেট্রো ভাইরাস, কারণ কি রিভার্স ট্রান্সক্রিপশন করে, ঠিক আছে? রিভার্স ট্রান্সক্রিপশন করে কারণ কি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে। তাহলে এই দুইটা জিনিস তুমি মনে রাখবা, ঠিক আছে? আরএনএ থেকে ডিএনএ উল্টা। এখন একটা জিনিস, এবার ট্রান্সলেশন, তাহলে ট্রান্সলেশন কি, কত ওই যে আমি কেবল যে কি পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন করার পর
যে সুন্দর একটা এমআরএনএ পাইলাম, এটা থেকে আমি এখন প্রোটিন তৈরি করবো, এটাই হলো ট্রান্সলেশন। ঠিক আছে, এগুলা থেকে মেডিকেলে আবারও বলছি অত কিছু আসে না, এগুলো আমাদের এর জন্য আসে, এইচএসসির জন্য মোটামুটি আসে, কিন্তু এইচএসসি থেকে আমরা বলি যে তোমরা এগুলা দিবা না। এখন শোনো কি, ওই যে যেটা আছে, এই যে এখানে জায়গায় জায়গায় কি, এটা হলো তো এমআরএনএ, আরএনএ মানে কি, আর এখানে এই যে একটা করে কি কি থাকবে কত, ওই যে নাইট্রোজেন বেস গুলো থাকবে। তাহলে এখানে হয়তো এ, এখানে হয়তো ইউ, এখানে আছে জি, তারপর এখানে এরকম আছে। তাহলে এখন একটা করে টিএনএ আসবে। তাহলে এই যে এখন এই যে এটা তৈরি হইলো, এটা এখন কি আসবে কত, এটা এখন যাবে এর উপরে একটা রাইবোজোম যুক্ত হবে, নিচে একটা রাইবোজোম যুক্ত হবে, যেহেতু প্রকৃতি কোষ, নিচে আমার কত যুক্ত হবে কত, নিচে আমার 80s রাইবোজোম, আর নিচে আমার 60s রাইবোজোম, আর উপরে আমার 40s রাইবোজোম। ঠিক আছে, তাহলে নিচে এই যে 80s রাইবোজোম, উপরে আমার 40s, এই 40s রাইবোজোমের মধ্যে এখন কি আসবে কত, টিআরএনএ আসবে, টিআরএনএ। টিআরএনএ বলছিলাম না, এই যে অ্যান্টিকোডন অঞ্চলটা কি স্ক্যান করে, এই যে অ্যান্টিকোডন অঞ্চলটা এমন ছিল না, অ্যান্টিকোডন অঞ্চলে দেখবা যে এরকম ছিল না, ওটাতে দেখবে যে তিনটা এরকম দাগ ছিল, ওই তিনটা দাগ দ্বারা সে তিনটা অ্যামিনো অ্যাসিডকে স্ক্যান করে। তাহলে এখানে এ ইউজি আছে, এ ইউজি তিনটা বেসকে স্ক্যান করে, তো সে এ ইউজি কে স্ক্যান করবে, স্ক্যান করে কি করবে, এই ইউজি রে কোড করতে পারে এমন একটা অ্যামিনো অ্যাসিড আনবে, সেটা হলো মিথিওনিন। তাহলে মিথিওনিন, তাহলে এ ইউজি থাকলে সে স্ক্যান করে মিথিওনিন, মিথিওনিনকে অ্যামিনো অ্যাসিডের কই আনবে কত, ওই যে তিন প্রান্ত উপরে ছিল, তাই না, অ্যামিনো অঞ্চল দেখাইছিলাম যে ওই অ্যামিনো অঞ্চলে একটা আসবে, তারপর কি করবে, এটা একটু ডানে সরে যাবে, এই জায়গাতে এই জিনিসটা আবার হুবহু এই জায়গাতে চলে আসবে, তো এই জায়গাতে আইসা আবার তিনটা আছে, ওই তিনটা স্ক্যান করে আরেকটা অ্যামিনো অ্যাসিড আনবে, এরকম করে অ্যামিনো অ্যাসিড একটা করে আনতে থাকবে, আরেকটা করে কি জোড়া লাগতে থাকবে, জোড়া লাগতে থাকবে। তো কোন জায়গায় যায় থামে যাবে কত, সে লাস্টে যদি ইউ এ এ, ইউ এ জি বা ইউ জি এ এই তিনটারে পায়, এই তিনটারে কোনো একটারে পায়, তখনই সে থামে যাবে, তার মানে তখনই এই চেইনটা কমপ্লিট করা শেষ। আর আমরা জানি অ্যামিনো অ্যাসিড চেইন মানে কি, কত প্রোটিন, তাই না, পলিপেপটাইড চেইন, এই পলিপেপটাইড চেইন আরেকটু প্যাচে কি প্রোটিন তৈরি করবে। তাহলে এই যে লাস্টে এরা যদি থাকে, এদের আমরা বলি কি স্টপ কোডন, তাই না, আর শুরু হইতেছে কয়তো ইউ এ ইউজি, তাই না, এ ইউজি অল টাইম এখান থেকে শুরু হয়, এটা হলো কি স্টার্ট কোডন, স্টার্ট কোডন। এ ইউজি কোন অ্যামিনো অ্যাসিডকে আনে, মিথিওনিন, মেথিওনিন, মেথিওনিন অল টাইম কি মেথিওনিনকে আনবে। ঠিক আছে, আর এই তিনটা কোনো অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে না। আমরা জানি টোটাল কোডন আছে হলো 64টা, এরকম সিগন্যাল 64টা, যার মধ্যে এই তিনটা হলো স্টপ কোডন, মানে এই তিনটা আসলে কাজ থামে যায়, কোনো অ্যামিনো অ্যাসিড আনে না। বাকি 61টা হলো সেন্স কোডন, বাকি 61টির মধ্যে এই যে এইউজি অল টাইম এখান থেকে শুরু হবে, কারণ এই রাইবোজোমটা কোথায় এসে যুক্ত হবে কত, এই যেখানে এইউজি আছে সেখানেই যুক্ত হবে, এখান থেকে কাজ শুরু, এই যে এইউজি থেকে কাজ শুরু। ঠিক আছে, তাহলে এখানে আমি যতটুকু বলছি এতটুকুই তোমার মেডিকেলের জন্য জানলে এনাফ। ঠিক আছে, বাকি এগুলা জানার দরকার নাই। এই যে এটার পার্থক্য এখান থেকে পড়ে নেবা। কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা কি, এই যে আমরা দেখলাম ডিএনএ থেকে কি হইতেছে কত, ডিএনএ থেকে আরএনএ, তাই না, আর আরএনএ থেকে কি হইতেছে প্রোটিন। তো এরকম করে ডিএনএ ইনফরমেশনটা যেতেছে আরএনএ, আর আরএনএ তে ইনফরমেশন যেতেছে প্রোটিন, তাই না, ডিএনএ ইনফরমেশনটা একবারে প্রোটিনে চলে যেতেছে, আর প্রোটিন একবারে কাজ করতেছে। তো এরকম করে ইনফরমেশনগুলো একটার মাধ্যমে আরেকটা যে যাইতেছে, এটারে বলে সেন্ট্রাল ডগমা, তাই না, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এভাবে যে যাইতেছে, এটা হলো বিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা। এরপরে কিছু জিন আছে, জিন মানে কি, ডিএনএ এর যে অংশটার মধ্যে ইনফরমেশন আছে সেটাই হলো জিন। ঠিক আছে, মানে ডিএনএ এর কার্যকরী একক, এক কথায় বলতে গেলে যেটা আসলে আমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, ডিএনএ এর যে অংশটা আমার শরীরের পরিবর্তন আনতে পারে বা যেটার মধ্যে ইনফরমেশন আছে, সেটাই হলো কি, সেটাই হলো আমার জিন। তাহলে জিন হলো কি, ডিএনএ এর কার্যকরী একক। ঠিক আছে, তো প্রোটিনকে জীবনের ভাষা বলা হয়, এই যে ডিএনএ হচ্ছে জিন, তাই না, অট্টকী অংশ হলো জিন। তো এবার দেখো, রেকন মানে কি, রিকম্বিনেশনের একক, মিউটেট মানে কি, মিউটেশনের একক, রেপ্লিকেন্ট মানে কি, রেপ্লিকেশনের একক, রেপ্লিকেশন মানে কি অনুলিপন, তাই না, আর সিস্টার মানে কি জিন কার্যের একক, একবারে মুখস্থ। জিনের কার্যাবলী রিডিং করবা। এবার দেখো লিথাল জিন মানে কি, যেটার কারণে মৃত্যু হয়। অঙ্ক মানে ক্যান্সার, ক্যান্সার হতে পারে। সেক্স ক্রোমোজোম মানে কি, এক্স আর ওয়াই এর মধ্যে যেটা থাকে। ট্রান্স জিন যেটা মানে কি, ট্রান্সফার হয়, তাই না, একটা আরেকটার প্রতিস্থাপিত হয়ে যায়। খণ্ডিত জিন মানে কি, ইন্ট্রন আর এক্সন আলাদা আলাদা করলাম আমরা খণ্ডিত জিন। সিউডো মানে কি, তার মতো, যেটা নিষ্ক্রিয় থাকে। ঠিক আছে, এবার অটোজোমাল জিন, তো মানুষের মাথায় টাক, এগুলা এগুলা হলো অটোজোমাল জিন। ঠিক আছে, আমাদের যে 44টা অটোজোম আছে এদের মধ্যে যে জিন থাকে। হোল্যান্ডিক জিন মানে কি, ওয়াই ক্রোমোজোমে যে জিন থাকে, আমাদের কানের লোম কিন্তু ওয়াই ক্রোমোজোম নিয়ন্ত্রণ করে। লিঙ্ক জিন মানে কি, একটা জিন একই সাথে দুইটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারতেছে এরকম। ঠিক আছে, এটা হলো লিঙ্ক জিন।
আমাদের মেইনলি 98 ভাগ জিনই কি নিষ্ক্রিয় অবস্থায় কিন্তু থাকে। মানুষের ক্রোমোজোমে একে কিন্তু অনেক বেশি জিন থাকতেছে, তাই না? আর ওয়াই ক্রোমোজোমে 231টা জিন থাকতেছে। গাঠনিক জিন, এনজাইম সংশ্লেষ করে, এই প্রোমোটর জিন, এগুলো এতটা দরকার নেই। এই অধ্যায় আমাদের মোটামুটি শেষ। জেনেটিক কোড কয়টা? কত ওই যে বললাম 64টা, তাই না? ইউ জি সি ওইগুলা যেগুলো আছে তিনটা মিলে টোটাল 64টা কোডন। আর অ্যামিনো অ্যাসিড আছে কয়টা? কত? 20টা। দেখো অ্যামিনো অ্যাসিড আছে 20টা, তাহলে অ্যামিনো অ্যাসিডকে প্রকাশ করা হয় কোডন দ্বারা। তাহলে একটা অ্যামিনো অ্যাসিডের জন্য মিনিমাম কি 2-3টা কি থাকবে? কোডন থাকবে। একটা কোডনের জন্য কি 2-3টা অ্যামিনো অ্যাসিড থাকবে? না, কারণ কোডনের সংখ্যা বেশি। এই জন্য একটা অ্যামিনো অ্যাসিডের জন্য 2-3টা কোডন থাকতে পারে, বাট একটা কোডনের জন্য একের বেশি থাকবে না। ঠিক আছে? তাহলে কোডনের সংখ্যা টোটাল কয়টা? কত? 64টা আমরা জানি, তাই না? এই 64-এর মধ্যে 3টা কিন্তু ননসেন্স, বাকি 61টা কি সেন্স কোডন। AUG থেকে কিন্তু ট্রান্সলেশন শুরু হয়, যেটা কি মিথিওনিনকে কোড করে, তাই না? 3টা বেস গুচ্ছকে আমরা বলি ট্রিপলেট, যেটা আসলে কিন্তু কোডন। তাহলে স্টার্ট কোডন, স্টপ কোডন কোনগুলা? আমাদের এই 20টা আসলে কিন্তু অ্যামিনো অ্যাসিড আছে। তো মোটামুটি আমরা সব এখানে লিখে দিছি। এই ছক ওইটা এতটা লাগে না। এই যে 3টা আছে, এটা হলো সমাপ্তি কোডন, এটা হলো স্টপ কোডন, আর AUG হলো স্টার্ট কোডন। ঠিক আছে? AUG দিয়ে কি করা হয়? কত? মিথিওনিন, তাই না? মিথিওনিন শেষ। লাস্টে মিউটেশন। মিউটেশন মানে কি? কত? মানে যেই জায়গাতে যেই আমার নাইট্রোজেন বেসটা থাকার কথা, যদি নাইট্রোজেন বেস উল্টায় যায়, নাইট্রোজেন বেস উল্টায় গেলে তখন কি হবে? কত? ভুল অ্যামিনো অ্যাসিড তৈরি হবে, তাই না? AUG জায়গাতে কি UAG হয়ে যাবে, ফলে ভুল একটা অ্যামিনো অ্যাসিড চলে আসবে। আর ভুল একটা অ্যামিনো অ্যাসিড কি করবে? ভুল প্রোটিন তৈরি করবে। আর ভুল প্রোটিন কি করবে? ভুল কাজ করবে। ফলে আমাদের শরীরে যদি কোনো কারণে এরকম মিউটেশন হয়ে যায়, তখন কিন্তু এরকম অনেক ক্যান্সার বা অনেক রোগ যেগুলো আছে তোমরা জানো, যে থ্যালাসেমিয়া, এই যে রোগগুলো আছে এগুলো কিন্তু মিউটেশনের কারণে হয়। ঠিক আছে? তাহলে থ্যালাসেমিয়া যে আছে একটা রোগ, সেটা কিন্তু এই যে মিউটেশনের কারণে কিন্তু হয়। কোনো কারণে মিউটেশন মানে কি? তার মানে কি? ওই যে বেস সিকোয়েন্স গুলা কি স্থান চেঞ্জ করে ফেলবে, সেটা হলো কি মিউটেশন। তারপরে এই অধ্যায় শেষ। তো আজকে এটুকুই, যে লাস্টে এগুলা তোমরা পড়বা, নেক্সট ক্লাস আমাদের অন্যদের।